সোহেল ওই যে রুমে লিখি যে কলমটা ওইটা ওখানে রয়ে গেছে, নিয়ে আসো। হ্যালো বলাবাইন, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছো এবং সুস্থ আছো। চলে আসলাম আমাদের আর একটি রিটেন হ্যাক্স ক্লাসে। সবাই 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 একসঙ্গে শেয়ার দিই নাকি? একসঙ্গে শেয়ার দেই, শেয়ার 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 ডিজে ডিজে। আচ্ছা দেখি আমাকে ঠিকঠাক লাগতেছে কিনা। সবাই আসো। পাভেল ভাইয়ার মুখ তোমাদের কত ধৈর্য মানে ইয়ে করতেছে, চিন্তা করছো? মানে আমার এই যে স্যার এই থুম্বাটা তোমাদের কত দেখা লাগতেছে? হ্যাঁ, বারবার শুধু দেখাই লাগতেছে খালি থুম্বাটা। আচ্ছা সবাই লাইয়া প্লিজ রিকোয়েস্ট করতেছি একটু শেয়ার দিয়ে দিও। হ্যাঁ, সবাই একটু শেয়ার দিয়ে দিও, একটু সবাই শেয়ার দিয়ে দিও। আমিও তোমাদের সাথে সাথে একটু শেয়ার দিয়ে দিই। সবাই আমরা একটু শেয়ার দিয়ে দেই, সবাই একটু শেয়ার দিয়ে দেই। আমরা একটু সবাই শেয়ার দিয়ে দেই। হ্যাঁ, সবাই শেয়ার 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 শেয়ার। আজকে আমি তোমাদের সৃজনশীলে কিভাবে ভালো মার্কস পাওয়া যায় বলে দিব। আইসিটির ক্ষেত্রে আইসিটি সৃজনশীলে কিভাবে ভালো মার্কস পাইতে হয় সেটা আজকে তোমাদেরকে পাভেল ভাই বলে দিবে। কে বলে দেবে? পাভেল ভাই বলে দিবে। তো চলো আস্তে আস্তে আমরা শুরু করি। হ্যাঁ, শুরু করি ওয়েট। তার আগে হচ্ছে আমরা একটু সকল জায়গায় একটু আমি দিয়ে আসি। তো কি অবস্থা ভাইয়া বলো? কালকে ক্লাস করলা, কালকে রাতের 2টা পর্যন্ত ক্লাসগুলা করলা, আবার আজকে সকালে পাভেল ভাইয়ের মুখ দেখতে হইতেছে। খুবই হতাশাজনক ব্যাপার না? খুবই হতাশার ব্যাপার, শুধু পাভেল ভাইয়ের মুখ দেখা লাগে। নেটও কাজ করে না, কেমনটা লাগে? চলে আসতো সবাই। সবাই একটু শেয়ার এবং মেনশন দিয়ে দিও ফ্রেন্ডদেরকে প্লিজ। সবাই একটু ফ্রেন্ডদেরকে শেয়ার এবং মেনশন দিয়ে দিও। কিন্তু ক্লাস আমার কাছে শো করতেছে না কেন? এখন শো করবে। আমি একটু আমার সকল জায়গায় একটু আচ্ছা চলো শুরু করে দিই। হ্যাঁ চলো শুরু করি, চলো। শেয়ার ডান। কিন্তু সকালবেলা দেখি তোমাদের স্টুডেন্ট খুবই কম। সব কি ঘুমায়? সবাই ঘুমাইতেছে? আচ্ছা তো চলো বিসমিল্লাহ বলি আমরা শুরু করে দেই, আস্তে আস্তে শুরু করি। হ্যাঁ, তো ভাইয়া আইসিটি সিকিউতে এ প্লাস পাওয়া এমসিকিউ থেকেও সহজ। আইসিটি সিকিউতে এ প্লাস পাওয়া এমসিকিউ থেকেও সহজ। কেন সহজ চলো আমরা একটু আলোচনা করি। যেমন ধরো তোমার টোটাল চ্যাপ্টার আছে কয়টা? টোটাল চ্যাপ্টার আছে চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2, চ্যাপ্টার 3, চ্যাপ্টার 4, চ্যাপ্টার 5। টোটাল চ্যাপ্টার আছে 5টা। ভাইয়া অন অ্যান অ্যাভারেজ আমি যদি ধরি যে তোমার এই 5টা চ্যাপ্টারের মধ্যে চ্যাপ্টার 3 থেকে আর চ্যাপ্টার 5 থেকে তুমি 2টা করে সৃজনশীল পাবা। তোমাকে কিন্তু আইসিটি সিকিউতে 8টা থেকে 5টা সৃজনশীল লিখতে হয়। 8টা থেকে 5টা সৃজনশীল লেখা লাগে, ঠিক আছে? তো খেয়াল করো তোমার চ্যাপ্টার 3, চ্যাপ্টার 5 এগুলাতে 2টা করে সৃজনশীল আসবে। চ্যাপ্টার 1 এটা থেকে একটা, চ্যাপ্টার 2 থেকে একটা। তাহলে কয়টা হলো? 2, 2, 4, 5, 6,
আর চ্যাপ্টার 4 থেকে একটা আসে। এখন চ্যাপ্টার 2 বা চ্যাপ্টার 4, চ্যাপ্টার 2 বা চ্যাপ্টার 4 যে কোনোটা থেকে, এটা থেকে হয়তো বা 2টা বা একটা, আর এটা থেকে 2টা বা একটা, ঠিক আছে? এভাবে দিয়ে টোটাল 8টা সৃজনশীল মিলায়, টোটাল 8টা সৃজনশীল মিলায়। আমি যদি বলি তুমি যদি আইসিটিতে একটা ভালো মার্কস পাইতে চাও, আইসিটিতে যদি একটা ভালো মার্কস পাইতে চাও, তোমাকে একটু বুদ্ধিমানের কাজ করতে হবে, একটু বুদ্ধিমানের কাজ করতে হবে। বুদ্ধিমানের কাজ কি খেয়াল করো সবাই, প্লিজ একটু ক্লাসটা শেয়ার করে দিবা, একটু ক্লাসটা শেয়ার করে দিবা। কারণ কি, ক্লাসটা যারা যারা শেয়ার করবে তারা কিন্তু পেয়ে যাবে, এই যে এটা তো বারবার না দেখাই, পরে তোমাদের আবার লুপ লেগে যাবে, এই যে এই ডায়েরিটা পেয়ে যাবে, সাথে কি আমাদের চলো শিখির যেই টি শার্ট, বেস্ট স্টুডেন্ট অ্যাওয়ার্ডের যে টি শার্টটা, সেই টি শার্ট পেয়ে যাবে, ঠিক আছে? তো এইগুলা না দেখাই, চলো এখন পড়ার মধ্যে ঢুকি, সকালবেলা। আচ্ছা, এখন আমি যদি বলি তোমার মার্কস মানে সৃজনশীলের ক্ষেত্রে তুমি যদি চ্যাপ্টার 3 থেকে আনসার করো, তোমার 2টা সৃজনশীল টোটাল 20 মার্কস। তুমি যদি 3 থেকে একদম নির্ভুলভাবে আনসার করো, তুমি এটাতে 17 থেকে 18 পাইতে পারো, 17 থেকে 18 পাইতে পারো। তো এই জন্য আমি তোমাদেরকে সাজেস্ট করব, চ্যাপ্টার 3 এর সৃজনশীল কখনো বাদ দিবা না, চ্যাপ্টার 3 এর সৃজনশীল কখনো বাদ দিবা না। যদি সহজ হয়, যদি কমন আসে, চ্যাপ্টার 3 এর সৃজনশীল বাদ দিবা না। কারণ এখান থেকে তুমি ইজিলি একদম কাঁচা মার্কস, একদম কম সময়ে একদম সলিড মার্কস পাবা চ্যাপ্টার 3 থেকে। তো এই জন্য চ্যাপ্টার সৃজনশীলের জন্য চ্যাপ্টার 3 একটু ভালো করে পড়বা, বুঝছো? আচ্ছা, তারপরে চ্যাপ্টার 2 থেকে কমন একটা টপিক থাকে, এগুলো আমি ক্লাস আস্তে আস্তে যাই বলে দিব। চ্যাপ্টার 2 এর কমন একটা টপিক, একটা সৃজনশীল মার্কস থাকবেই। চ্যাপ্টার 1, এটাতে আমি যদি বলি সৃজনশীলে এখান থেকে মার্কসগুলো একটু কঠিন, তুমি ধরো এখান থেকে 7 বা 8 পায় আর কি, 7-8 যদি ভালোভাবে লিখো, অথবা 6-7। আর চ্যাপ্টার 5 তো আমি তোমাদেরকে কালকে ক্লাস নিলাম, তোমরা জানো যে চ্যাপ্টার 5 থেকে সৃজনশীল বললামই তো, যে আসলে কেমন আসে, ঠিক আছে? তো এখন তোমার উপর নির্ভরশীল যে তুমি কোন অধ্যায় থেকে কোনটা দিবা। তবে আমি সাজেস্ট করব তোমরা চ্যাপ্টার 1, 2, 3 আর চ্যাপ্টার 5 একটু ভালো করে পড়ো। চ্যাপ্টার 4 থেকে কিন্তু গতবার একটা বোর্ডে প্রশ্নই করে নাই, সৃজনশীল প্রশ্ন চ্যাপ্টার 4 থেকে, মানে টোটালি প্রশ্নই করে নাই। তো এবার হয়তো এই বোর্ডে প্রশ্ন করবে, তবে চ্যাপ্টার 4টাও পড়বা, ভালো করে পড়বা, এটা থেকে একটা সৃজনশীল যেন দিতে পারো আর কি, ঠিক আছে? তো আমি তো বললাম যে তোমাদের সামনে এখন তোমরা নিজেরাই প্ল্যান করো যে তুমি কোন অধ্যায় থেকে সৃজনশীল দাগাবা, কোন অধ্যায় থেকে সৃজনশীল লিখবা। তোমার সামনে আমি বলে দিলাম যে কোন অধ্যায় থেকে কয়টা সৃজনশীল আসবে, তুমি এখন তোমার মতো প্ল্যান সাজাও যে আমি এই অধ্যায় থেকে সৃজনশীল আসবে, আমি একটু ভালো করে ওই অধ্যায়গুলো প্র্যাকটিস করবা, যেন যে সৃজনশীলই লিখতে পারো। বুঝা গেছে? একদম ভালোভাবে তুমি কয়েকটা অধ্যায় টার্গেট করবা, যে আমি চ্যাপ্টার 3 যদি আসে, চ্যাপ্টার 3 এর 2টা সৃজনশীল আমি দিব। এবার যত বেশি পারো প্র্যাকটিস করো, একদম টেস্ট পেপার ঝালাফালা করে ফেলো, যত রকমের প্রশ্ন হইতে পারে একদম শেষ করে ফেলো, এমনভাবে প্র্যাকটিস করবা যেন চ্যাপ্টার 3 থেকে যে প্রশ্ন আসুক করতে পারো। তাহলে এখানে তোমার 2টা সৃজনশীল ডান, আর বাকি থেকে 3টা। তুমি যদি চ্যাপ্টার 1 থেকে একটা দাও, চ্যাপ্টার 2 থেকে একটা দাও, হয়ে গেল কয়টা? 4টা। দেন চ্যাপ্টার 5 আর চ্যাপ্টার 4 থেকে যে কোনো একটা দিয়ে দিবা, শেষ, 5টা হয়ে গেল, ঠিক আছে? কয়জন আসছে? মাশাআল্লাহ 307 জন আসছে, মাশাআল্লাহ। তাও শেয়ার করবো না তোমরা, অনেকেই শেয়ার করবো, আমি জানি শেয়ার করবো না, শেয়ার করে কি লাভ, তাই তো? আচ্ছা চলো, তারপর তো বললাম যে যারা যারা শেয়ার করবে সেখান থেকে 100 জন টি শার্ট পাবে, আর 50 জন আমাদের 50টা ডায়েরি পাবে, ঠিক আছে? তা আমি তোমাদেরকে জাস্ট 1 মিনিট সময় দিব শেয়ারের জন্য, বেশিক্ষণ সময় দিব না, ক্লাসের মাঝখানে শেয়ার টেয়ার এত বলবো না, জাস্ট 1 মিনিট, 1 মিনিটও না, 30 সেকেন্ড জাস্ট সময় দিব। সবাই জাস্ট একটু সব জায়গায় শেয়ার করে দিবে, এইচএসসি রিলেটেড সকল গ্রুপে, এবং কমেন্টে বলো ডান। ভাইয়া চ্যাপ্টার 5 তো পারি না। সুমাইয়া হোসাইন, ভাইয়া তুমি কি পৃথিবীতে নতুন? কালকে যে চ্যাপ্টার 5 এর যে ক্লাসটা নিলাম, কইছিলা ভাইয়া? কালকে যে চ্যাপ্টার 5 এর ক্লাসটা নিলাম, কইছিলা? ভাই এই মুহূর্তে কোনো কোর্স আছে? হ্যাঁ আছে, এই মুহূর্তে কোর্স আছে, বলবো, তুমি ক্লাস করো, বলবো, সমস্যা নাই, এই মুহূর্তে কোর্স আছে। ভাইয়া কেমন আছেন আপনি? আর কেমন আছি রে ভাই,
সকাল 8টা থেকে 7:30 থেকে আবার ক্লাস নিলাম আমাদের ওই যে গেম চেঞ্জার কোর্সে। পাভেল ভাইয়ের ক্লাস কখনো বিরক্ত লাগে না, পাভেল ভাইয়ের ক্লাস বিরক্ত লাগে না, কিন্তু পাভেল ভাই বিরক্তকর, ঠিক না? চিন্তা করো, কালকে সারা রাত দেখলা, 2টা পর্যন্ত মুখটা দেখলা, আবার সকাল সকাল চলে এসে মুখটা দেখাইতে, চিন্তা করছো? অনেক শেয়ার দিছি, ধন্যবাদ। আচ্ছা তাহলে চলো শুরু করে দিই। হ্যাঁ শুরু করি, বিসমিল্লাহ বলিয়া বিসমিল্লাহ বলিয়া শুরু করে দিই। যারা যারা শেয়ার দিচ্ছে ওদেরগুলি একটু অ্যাপ্রুভ করে আসি। চলো শুরু করি। হ্যাঁ আচ্ছা, চ্যাপ্টার 1 এর প্রথম সৃজনশীল, চ্যাপ্টার 1 এর প্রথম সৃজনশীল খেয়াল করো। আমি জাস্ট 1টা 2টা সৃজনশীল দেখাই দিব, কিন্তু আমি জাস্ট এটা থেকে কিভাবে লিখবা এই জিনিসটা কনসেপ্টটা দেখাবো। মানে এই অধ্যায়ের সৃজনশীলটা কিভাবে লিখবা। ভাইয়া সৃজনশীলের ক্ষেত্রে আমি যদি বলি মার্কস কিভাবে ক্যারি করবা প্রত্যেকটা অধ্যায়ের ক্ষেত্রে আলাদা আলাদা, ঠিক আছে? খেয়াল করো তো দেখি, বলছে বাংলাদেশের পোশাক তৈরির একটা প্রতিষ্ঠান 4র্থ শিল্প বিপ্লবের সাথে তাল মিলিয়ে চলতে বিশ্বমানের একটা কারখানা স্থাপন করার পরিকল্পনা গ্রহণ করছে, যেখানে মানুষের সহায়তা ছাড়াই অ্যাকচুয়েটর এবং কম্পিউটারের সাহায্য পোশাক তৈরির অধিকাংশ কাজ করা সম্ভব হবে। কারখানাটা স্থাপনের উদ্দেশ্যে প্রকৌশলীগণ কৃত্রিম সিমুলেটেড পরিবেশ তৈরি করে কারখানাটা ত্রিমাত্রিক মডেল প্রণয়ন করছিল। ভালো কথা, ঠিক আছে? আচ্ছা এখানে বলছে, আচ্ছা দেখি ভাইয়া আমি তেমন বলতেছি না, কারণ আমাদের জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্নের জন্য আমরা আলাদাভাবে ক্লাস নিব, জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্ন আমরা আলাদাভাবে ক্লাস নিব। তুমি আমাকে জাস্ট এখান থেকে বলতো যে নকশা প্রণয়নে প্রকৌশলীগণের ব্যবহৃত প্রযুক্তিটা। আচ্ছা নকশা প্রণয়নে সেরা তারা কি করছে? কৃত্রিম সিমুলেটেড পরিবেশ, কৃত্রিম সিমুলেটেড পরিবেশ তৈরি করে, কৃত্রিম সিমুলেটেড পরিবেশ তৈরি করে। দেখি বলো এখানে কোন জিনিসটা বুঝাইছে, এখানে কোন জিনিসটা বুঝাইছে বলো? কৃত্রিম সিমুলেটেড পরিবেশ, বলো 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 এখানে বলো কি বলছে বলো? এরে ভাই তাড়াতাড়ি বল। হ্যাঁ এটা ঢাকা বোর্ড 2024-এর আছে, সব 2024 সালের প্রশ্ন আছে, সব 2024 সালের প্রশ্ন। যারা যারা রোবোটিক্স বলতেছ, হতাশাজনক ব্যাপার। এটা রোবোটিক্স কিভাবে রে ভাই? কৃত্রিম সিমুলেটেড পরিবেশ, এটা ভার্চুয়াল রিয়েলিটি, এটা ভার্চুয়াল রিয়েলিটি, এটা তো বুঝাই যায় ভার্চুয়াল রিয়েলিটি, এটা ভার্চুয়াল রিয়েলিটি, কৃত্রিম সিমুলেটেড পরিবেশ। তারপরে বলো, বলছে উদ্দীপকে উল্লেখিত পোশাক শিল্পে বর্ণিত প্রযুক্তিটা শ্রমবাজারের উপর কিরূপ প্রভাব ফেলবে? শ্রমবাজারের উপর কিরূপ প্রভাব ফেলবে, মানে আমাদের এখানে পোশাক শিল্পে বর্ণিত প্রযুক্তিটা, পোশাক শিল্পে বর্ণিত প্রযুক্তিটা শ্রমবাজারের উপর কিরূপ প্রভাব ফেলবে বলো? বর্ণিত প্রযুক্তিটা কি? বর্ণিত প্রযুক্তিটা হচ্ছে অ্যাকচুয়েটর এবং কম্পিউটারের সাহায্য ছাড়া, অ্যাকচুয়েটর এবং কম্পিউটারের সাহায্য বলছে। বলো কি হবে তাহলে? অ্যাকচুয়েটর এবং কম্পিউটারের সাহায্য। ভাই অ্যাকচুয়েটর এবং কম্পিউটারের সাহায্য আমরা কোথায় নেই? এটা নিয়ে হচ্ছে আমরা রোবোটিক্সের মধ্যে, এটা নিয়ে আমরা কিসে? রোবোটিক্সের মধ্যে। আশা করি এতটুকু বুঝছো। এখন এখন চ্যাপ্টার 1 থেকে যদি সৃজনশীল আসে আমরা কিভাবে লিখবো খেয়াল করো। চ্যাপ্টার 1 থেকে যদি সৃজনশীল আসে আমরা কিভাবে লিখব? ধরো চ্যাপ্টার 1 এর যে ক ক সুন্দর মতো জ্ঞানমূলক প্রশ্ন, জ্ঞানমূলক প্রশ্ন তো এক লাইনে লিখবা, যেটা চাইছি এটা লিখবা, কোনো সমস্যা নাই। অনুধাবনমূলক প্রশ্ন, অনুধাবনমূলক প্রশ্ন কত মার্কস ভাইয়া? 2 মার্কস। অনুধাবনমূলক প্রশ্ন কত মার্কস? 2 মার্কস। ওইখানে দেখবা তোমাকে বলবে যে এই জিনিসটা কি ব্যাখ্যা করো, তোমাকে কি বলবে? ব্যাখ্যা করতে বলবে। ফর এক্সাম্পল আমি যদি বলি যে রোবোটিক্স ব্যাখ্যা কর, কথার কথা আমি জাস্ট বলতেছি, অথবা ধরি যে ওই যে ন্যূনতম ধকল সহিষ্ণু চিকিৎসা পদ্ধতি, ন্যূনতম
ন্যূনতম ধকল সহিষ্ণু চিকিৎসা পদ্ধতি। আমি জাস্ট একটা লিখলাম আর কি, চিকিৎসা পদ্ধতিটা ব্যাখ্যা করো, ব্যাখ্যা করো। এরকমই তো থাকে তাই না, আমাদের অনুধাবনমূলক প্রশ্নটা এরকমই থাকে যে ন্যূনতম ধকল সহিষ্ণু চিকিৎসা পদ্ধতিটা ব্যাখ্যা করো। ভাইয়া মনে রাখবা সৃজনশীলের ক্ষেত্রে যত মার্কস তত প্যারা, যত মার্কস ততটা প্যারা। মানে হচ্ছে প্যারা মানে আবার ওই যে পেইন, এটা না, প্যারা মানে হচ্ছে ধরো কি ধাপ আর কি, ততটা ধাপ বলতে পারো, ততটা প্যারা বলতে পারো আর কি। যেমন ধরো এটা 2 মার্কস, তখন তুমি এই যে অনুধাবনমূলক প্রশ্নটা কিভাবে লিখবা, একটা জিনিস খেয়াল করো, একটা কমন সেন্স খাটাও। তোমার কি মনে হয় যে তুমি সৃজনশীলের মধ্যে যে হাবিজাবি যত বকবক লেখা লেখো, স্যার কি তোমার সব পড়া পড়ে? বলো, স্যার কি তোমার সব পড়া পড়ে? না রে ভাই, স্যারের তো খেয়ে দেয় কাজ নাই, তার বউরও সময় দেওয়া লাগে, তার ফ্যামিলিরও সময় দেওয়া লাগে। স্যার কি করবে? স্যার হচ্ছে জাস্ট প্রথম 2 থেকে 3 লাইন দেখে, প্রথম 2 থেকে 3 লাইন দেখে, প্রথম 2 থেকে 3 লাইনে তুমি যদি স্যারের স্যাটিসফাইড করতে পারো, স্যারের মনটা খুশি করে দিতে পারো, তুমি ফুল মার্কস, তুমি ফুল মার্কস পেয়ে যাবা। খেয়াল করো এখানে বলছে ন্যূনতম ধকল সহিষ্ণু, তাহলে এটা যদি এরকম যদি আসে তাহলে কি করবা? তুমি প্রথমে লিখবা যে ন্যূনতম ধকল সহিষ্ণুটা বোঝায় ক্রায়োসার্জারি, দেন ন্যূনতম ধকল সহিষ্ণু বলতে বোঝায় ক্রায়োসার্জারি চিকিৎসা পদ্ধতি, দেন ক্রায়োসার্জারির সংজ্ঞাটা লিখে দিবা, ক্রায়োসার্জারির সংজ্ঞাটা লিখে দিবা। বুঝা গেছে? এই গেল আমার একটা পয়েন্ট। কি বললাম? ক্রায়োসার্জারি, ক্রায়োসার্জারির সংজ্ঞা লিখলা। লিখার পর এখন এই ক্রায়োসার্জারি নিয়ে একটু ব্যাখ্যা দিবা, একটু জাস্ট ব্যাখ্যা দিবা যে এটার মধ্যে হচ্ছে তাপমাত্রা কত, -40°C থেকে -196°C। তারপর হচ্ছে এটাতে কোনো অপারেশন লাগে না, বিনা অপারেশনে কাজ করা যায়। তারপর হচ্ছে এখানে আমার কি কি লাগে, কি কি ব্যবহার করা হয়, এই জিনিসগুলো লিখবা। তাহলে খেয়াল করো তো এখান থেকে আমরা কি পাইলাম যে আবার প্রথমে ক্রায়োসার্জারি মানে তোমাকে যেটা বলবে ওইটার সংজ্ঞাটা লিখবা। লিখার পর ওইটা অনুযায়ী একটু ব্যাখ্যা লিখবা, মানে ওইটা সম্পর্কে তুমি যা যা জানো, যা যা জানো ওইটা লিখে দিবা। ওইটা সম্পর্কে তুমি যাহা যাহা জানো তুমি লিখে দিবা। বুঝা গেছে? বুঝতে পারছো? তুমি যাহা যাহা জানো তাহা তাহা লিখে দিবা। তাহলে গেল আমার অনুধাবনমূলক প্রশ্ন। তাহলে তো এখানে তুমি 1 মার্কস, এটার জন্য 1 মার্কস, আর এটার জন্য 1 মার্কস, টোটাল 2 এ 2 পেয়ে গেলাম। আচ্ছা, তারপর আমি যদি বলি গরুর গ, গরুর গ, গরুর গ ভাই কয় মার্কস? 3 মার্কস। গরুর গ কয় মার্কস? 3 মার্কস। 3 মার্কসের জন্য তাহলে প্যারা হবে কয়টা? নিশ্চয়ই 3টা। এটা লিখবা 1.5 পৃষ্ঠার মতো। কয় পৃষ্ঠা? 1.5 পৃষ্ঠা। তোমরা হয়তো অনেকে জানো, আবার অনেকে জানো না, আমি বলে দিই জাস্ট। লিখবা 1.5 পৃষ্ঠার মতো লিখবে এটা, ঠিক আছে? আচ্ছা, প্রথম প্যারাটা, প্রথম যে পয়েন্টটা, প্রথম পয়েন্টটা ভাইয়া খেয়াল করো তো একটু আগে যেখানে বলছিল কি যে ওই যে 1 নম্বর প্রশ্নটা কি ছিল তোমার, ওই যে ভার্চুয়াল রিয়েলিটির যে প্রশ্নটা ছিল আর কি, আমরা যে ইয়াটা দেখলাম ওইখানে কি ছিল যে যেই প্রযুক্তিটা ব্যবহার করতে সেই প্রযুক্তিটা ব্যাখ্যা করো। তুমি প্রথম পয়েন্টটা লিখবা যে প্রযুক্তিটা উপরে বর্ণিত করা হয়েছে সেই বর্ণিত প্রযুক্তিটা হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি। বর্ণিত প্রযুক্তিটা কি? ভার্চুয়াল রিয়েলিটি। বর্ণিত প্রযুক্তিটা হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি। এই যে বর্ণিত প্রযুক্তি ভার্চুয়াল রিয়েলিটি তুমি লিখছো, 1 মার্ক পেয়ে গেছো। এখানে 1 পেয়ে গেছো, মানে তুমি যে ধরতে পারছো যে এই জিনিসটা ভার্চুয়াল রিয়েলিটি বুঝাইছে, এইটার জন্য 1 পেয়ে গেছো। তারপর 2 নাম্বার প্যারাতে, এর পরের প্যারাতে, এটা একটা প্যারা গেল। তারপরের প্যারাতে ভার্চুয়াল রিয়েলিটি কাকে বলে, ভার্চুয়াল রিয়েলিটি কাকে বলে সংজ্ঞাটা লিখে দিবা। সংজ্ঞাটা লিখবা, জাস্ট 1-2 লাইন লিখবা। সংজ্ঞাটা লিখবা, সাথে 1-2 লাইন একটু নিজের মতো করে লিখবা। এখানে তুমি 1 পাইলা। দেন থার্ড যেই প্যারাটা, এই প্যারাটা হচ্ছে উদ্দীপকের মতো করে লিখবা। যেমন উদ্দীপকে কি কি বলছে, উদ্দীপকে যেই বৈশিষ্ট্যগুলো বলবে ওই বৈশিষ্ট্যগুলো যে ভার্চুয়াল রিয়েলিটির মধ্যে আছে এইটা লিখবা। এই বৈশিষ্ট্যটা যে ভার্চুয়াল রিয়েলিটির মধ্যে আছে ওই জিনিসটা লিখবা। তাহলে এখানে একটা প্যারা পাইলা, এখানে 1 মার্ক পাইলা, টোটাল 3 মার্কস পেয়ে গেলা। টোটাল 3 এ 3। তাহলে প্রথম আমরা কি বললাম যে আমাকে যেই প্রযুক্তিটা শনাক্ত করতে বলছে এই প্রযুক্তিটা শনাক্ত করছি, করার পর প্রযুক্তিটার এটা কাকে বলে এটা সংজ্ঞাটা লিখলাম, লিখে জাস্ট 1-2 মানে জিনিস অ্যাড করে দিব।
দেন ওইখানে বলছে কৃত্রিম সিমুলেটেড পরিবেশ কি করছে, কৃত্রিম সিমুলেটেড পরিবেশের মাধ্যমে সে হচ্ছে কি প্রশিক্ষণ নিছে। তারপরের প্যারা কি করবা, লিখে দিবা যে ভার্চুয়ালিটি কৃত্রিম সিমুলেটেড পরিবেশ তৈরি করে, এটা হচ্ছে 3 ডাইমেনশনাল 3D, তারপরে হচ্ছে এটা হচ্ছে বাস্তব না কিন্তু বাস্তবের মতো চেতনা সৃষ্টি করে, এভাবে জাস্ট হাবি জাবি কিছু একটু লিখে দিবা। দেন শেষ, আমার 3টা প্যারা ডান, 3টা প্যারা ডান। তাহলে বলো তো বুঝাই গেছে যে আমার সৃজনশীল গরুর গয়ের জন্য আমরা কিভাবে লিখবো। সেম ভাবে ঘোড়ার ঘ সেম, যেহেতু এটা কয় মার্ক, 4 মার্ক, কয় পেজ লিখতে হবে, 2 পেজ লিখতে হবে। কয় পেজ, 2 পেজ লিখতে হবে। মনে রাখো প্যারা হবে কয়টা, 4টা। কয়টা প্যারা হবে, 4টা। প্রথম প্যারা কি লিখবা, যে ওই যে বলছে যে শিল্পকার প্রযুক্তি শিল্প ব্যবস্থাপনায় না কি জানি প্রশ্ন ছিল, সেই শিল্প ব্যবস্থাপনায় উপরোক্ত যে প্রযুক্তিটা ব্যবহার করছে সেটা প্রভাব ব্যাখ্যা করো বলতে। ঠিক আছে, তো এখন শিল্প ব্যবস্থাপনা প্রযুক্তিটা কি ছিল, রোবোটিক্স লিখবা। প্রযুক্তিটা কি ছিল, রোবোটিক্স লিখবা, এটার জন্য 1 মার্ক। তারপর রোবোটিক্স কাকে বলে সংজ্ঞাটা লিখবা, রোবোটিক্স কাকে বলে সংজ্ঞা, আবার সংজ্ঞা লিখবা, এটার জন্য 1 মার্ক। তারপর রোবোটিক্স যে তুমি লিখছো, রোবোটিক্সের কিছু বৈশিষ্ট্য এগুলা লিখবা। ঠিক আছে, রোবোটিক্সের ভালো দিক খারাপ দিক এগুলা লিখবা, 1 মার্ক। দেন শেষের প্যারার মধ্যে তোমার ওই যে বললাম যে শিল্প কারখানায় এটার সমস্যাগুলো কি কি, এটার যেমন সুবিধা আছে এটার অসুবিধাও থাকবে, এটার সুবিধা আছে এটার অসুবিধাও থাকবে, মানে এটা সম্পূর্ণ নিজের ব্রেন খাটাইয়া উদ্দীপকের সুবিধা অসুবিধাগুলো লিখতে হবে, সুবিধা অসুবিধাগুলো লিখতে হবে, এইটার জন্য 1 মার্ক। টোটাল এরকম 4টা মার্ক তোমাদের, 4টা প্যারার জন্য 4টা মার্ক বরাদ্দ থাকে। তো সৃজনশীলে তুমি যত বেশি, ওই যে বললাম 3 মার্কসের জন্য 3টা প্যারা, 4 মার্কসের জন্য 4টা প্যারা, তুমি যতটা প্যারা ঠিকঠাকভাবে লিখতে পারবা লিখে দিবা। বুঝা গেছে? চলো আমরা এখন তোমাদের কোনো প্রশ্ন আছে বলো, কি রকম 2 পেজ স্যার, কি রকম 2 পেজ, 2 পেজ তো পেজই ভাই, আবার দুই রকম, ওই প্যারা মানে কি ভাই, ওই প্যারা মানে হচ্ছে অন্য প্যারা রে ভাই। আচ্ছা বুঝা গেছে, আমরা প্রশ্নের দিকে যাই। হ্যাঁ এ ভাই তোরা কি মারামারি করতেছিস নাকি রে ভাই, এত মারামারি কিসের তোদের, এত মারামারি কিসের, এত মারামারি কিসের, এভাবে লিখি ভাই। ভাই এত কিছু লিখতে বলা তো ভালোই তো ভাইয়া, বললাম তো যে সৃজনশীলে মার্কস পাওয়া কিন্তু মোটামুটি সহজ আর কি। আচ্ছা তো আমাদের এই সৃজনশীলে মোটামুটি ধরা ডান। আচ্ছা এখানে একটা সৃজনশীল আছে দেখো, এখানে একটা সৃজনশীল আছে দেখো, দেখি উত্তর করো তো। বলতে সরাসরি বিমান চালনা না করেও প্রযুক্তির কল্যাণে মিস্টার এক্স একজন বৈমানিক, কৃষি বিজ্ঞানী মিস্টার ওয়াই উন্নত জাতের পাট বীজ উদ্ভাবন করেন এবং সেগুলো চাষ করে কৃষকরা উপকৃত হয়। তিনি তার গবেষণা কর্মের ডেটাসমূহ প্রযুক্তির মাধ্যমে সংরক্ষণ করেন। এখন বলছে যে উদ্দীপকের বিমান প্রশিক্ষণ প্রযুক্তিটা ব্যাখ্যা করো। খেয়াল করো তো, আমি দেখছো সৃজনশীলের জন্য আমি বারবার বলতেছি, সৃজনশীলের জন্য তোমাদের চ্যাপ্টার 1-এর সৃজনশীলের জন্য লিখো ভার্চুয়াল রিয়েলিটি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভাইয়া। চ্যাপ্টার 1-এর সৃজনশীলের জন্য ভার্চুয়াল রিয়েলিটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভার্চুয়াল রিয়েলিটি। তারপরে রোবোটিক্স লিখা রাখো এগুলা, রোবোটিক্স। তারপরে জেনেটিক ইঞ্জিনিয়ারিং ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ভার্চুয়াল রিয়েলিটি, রোবোটিক্স, জেনেটিক ইঞ্জিনিয়ারিং ভেরি ভেরি ইম্পর্টেন্ট। লিখে রাখো সবাই লিখে রাখো। বলো লিখে রাখো। ভার্চুয়াল রিয়েলিটি, রোবোটিক্স, জেনেটিক ইঞ্জিনিয়ারিং ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা খেয়াল করো, বলছে উদ্দীপকের বিমান প্রশিক্ষণ প্রযুক্তিটা, এটা আমরা সবাই জানি যে কি বলছে, সে বিমান চালানো না করেও সে বৈমানিক, তার মানে কি সে স্বপ্নে বৈমানিক। স্বপ্ন মানে কি ভার্চুয়াল রিয়েলিটি, তার মানে এটা হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটির আন্ডারে গেছে। আচ্ছা বলছে মিস্টার ওয়াই এর কর্মকাণ্ডে যে প্রযুক্তি সমূহ নির্দেশিত হয়েছে সে কি করছে। আচ্ছা এখানে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর পাশাপাশি দেখি তো এটার একটু উত্তর দাও তো দেখি।
আমি এটার উত্তরটা একটু দেখতে চাই, খেয়াল করো তো। আমি এটার উত্তরটা একটু দেখতে চাই সবার থেকে। ঘোড়ার ঘ। আচ্ছা, এখানে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর পাশাপাশি আমি বায়ো ইনফরমেটিক্সও লিখতে পারি। বায়ো ইনফরমেটিক্স, বায়ো ইনফরমেটিক্স, তারপরে হচ্ছে বায়োমেট্রিক্স আর ক্রায়োসার্জারি। এই কয়টা পয়েন্ট? টোটাল 6টা পয়েন্ট। চ্যাপ্টার 1-এর এই 6টা পয়েন্ট: ভার্চুয়াল রিয়েলিটি, রোবোটিক্স, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, বায়ো ইনফরমেটিক্স, বায়োমেট্রিক্স, ক্রায়োসার্জারি। ভালো করে পড়বা। আচ্ছা, বলো 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 বলো। আচ্ছা, এটা তো জানি, এটা তো বলছিলাম যে ভার্চুয়াল রিয়েলিটি বলছোই। আমি ঘোড়ার ঘয়ের উত্তরটা সবার থেকে দেখতে চাইতেছি। ঘোড়ার ঘ, আমি ঘোড়ার ঘয়ের উত্তরটা সবার থেকে দেখতে চাইতেছি। দেখি, আমি জানি এটাতে তোমরা অনেকেই ধরা খাবা। এই ঘোড়ার ঘরতে অনেকেই ধরা খাবা, আমি জানি। এবং কেন আমি তোমাদেরকে চ্যাপ্টার 1 থেকেও কেন চ্যাপ্টার 3-তে বেশি গুরুত্ব দিতে বলছি সৃজনশীলের জন্য, এখনই বুঝবা। তুমি লিখো, তাহলে বলতেছি। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ 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 মাশাআল্লাহ, মারহাবা মারহাবা মারহাবা। সবাই জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলছে মারহাবা 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 মারহাবা। একজন মনে হয় সঠিক উত্তর দিছে। হ্যাঁ, একজন সঠিক উত্তর তাহার চোখে পড়ছে আমার। ভাইয়া, এটার উত্তর হবে জেনেটিক ইঞ্জিনিয়ারিং ও বায়ো ইনফরমেটিক্স দুইটাই। জেনেটিক ইঞ্জিনিয়ারিং ও বায়ো ইনফরমেটিক্স। কিভাবে ভাইয়া? খেয়াল করো তো, কিভাবে খেয়াল করো। বলছে মিস্টার ওয়াই উন্নত জাতের পাট বীজ উদ্ভাবন করেন। কৃষি বিজ্ঞানী মিস্টার ওয়াই উন্নত জাতের পাট বীজ উদ্ভাবন করেন। তার মানে ভাইয়া কোনো কিছুর আবিষ্কার মানে আমরা জানি আবিষ্কার বা তৈরি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং। ভালো কথা, জেনেটিক ইঞ্জিনিয়ারিং। এবং সেগুলো চাষ করে কৃষকরা উপকৃত হয়। আরো ভালো কথা, তার গবেষণা কর্মের জন্য। ভাইয়া খেয়াল করো তো, যারা আমার ক্লাস করছো, বলছিলাম যেখানে গবেষণা শব্দটা পাবা চোখ বন্ধ করে বায়ো ইনফরমেটিক্স লিখবা। মনে আছে? তার মানে খেয়াল করো তো, এখানে আমার জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ বলছে, বায়ো ইনফরমেটিক্সে বলছে। তাহলে তোমার এটা তুমি কিভাবে সাজায় লিখবা যে মিস্টার ওয়াই এর কর্মকাণ্ডে যে, খেয়াল করো এখানে কিন্তু প্রযুক্তি সমূহ বলছে। তার মানে এখানে প্রযুক্তি আছে দুইটা। প্রযুক্তি সমূহ। তোমার যদি একটা প্রযুক্তি থাকতো, বলতে হলে প্রযুক্তিটা ব্যাখ্যা করো। এখানে আছে প্রযুক্তি সমূহ, তার মানে প্রযুক্তি আছে দুইটা। এটা তো কমন সেন্স। দেখছেন আপনারা কেন মারাটা খান? এই যে প্রমাণ, খাবিলেমের মতো মারা রেডি। এই যে প্রযুক্তি সমূহ, তাহলে খেয়াল করো তো, লিখবা যে প্রযুক্তি সমূহ কি কি। আমার জেনেটিক ইঞ্জিনিয়ারিং, তার উদ্ভাবনের জন্য সে জেনেটিক ইঞ্জিনিয়ারিং প্রযুক্তি ব্যবহার করছে, এবং গবেষণার জন্য তার প্রযুক্তি হচ্ছে বায়ো ইনফরমেটিক্স। আর এখন বলছে এই যে প্রযুক্তি সমূহ নির্দেশিত হয়েছে, এই যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং আর বায়ো ইনফরমেটিক্স একটা আরেকটার পরিপূরক, এটাই ব্যাখ্যা করতে বলছে। জেনেটিক ইঞ্জিনিয়ারিং আর বায়ো ইনফরমেটিক্স একটা আরেকটার পরিপূরক, এটাই ব্যাখ্যা করতে বলছে। তাহলে এটা কিভাবে ব্যাখ্যা করবা? ওই যে ঘোড়ার পথে যাওয়ার পর প্রথমে তো প্রযুক্তি সমূহের নামগুলা লিখলে 1 মার্ক। তুমি যদি নামগুলা সিলেক্ট করতে পারো, জেনেটিক ইঞ্জিনিয়ারিং আর বায়ো ইনফরমেটিক্স, 1 মার্ক পেয়ে গেলা। দুইটার সংজ্ঞা লিখবা, আরো 1 মার্ক পেয়ে গেলা। দুইটার সংজ্ঞা লিখবা, আরো 1 মার্ক পেয়ে গেলা। লিখার পর দুইটার সম্পর্কে একটু জাস্ট বৈশিষ্ট্য দিবা, জেনেটিক ইঞ্জিনিয়ারিং কি জিনিস, বায়ো ইনফরমেটিক্স কি জিনিস, একটু বৈশিষ্ট্য দিবা। দেওয়ার পর আরেকটা প্যারার মধ্যে ওই যে একটা যে আরেকটার পরিপূরক, এবার এটা তোমার প্রমাণ করতে হবে যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং কি জীববিজ্ঞানে লাগে, যে আমার নতুন একটা জীব আবিষ্কারের জন্য লাগে। আর নতুন জীব আবিষ্কার করতে হলে আমাকে নিশ্চয়ই কি গবেষণা করতে হবে, আর গবেষণা করতে হলে কি বায়ো ইনফরমেটিক্স প্রযুক্তি লাগবে। তার মানে কি একটার পরিপূরক না। তাহলে এরপরের প্যারা এটা ব্যাখ্যা করতে হবে, তাহলে তুমি স্যার পাবা। তো চিন্তা করছেন আপনাদের বাসটা কিভাবে খাইছেন?
তো শুধুমাত্র একজন তন্নি মনে হয় সে সঠিক উত্তর দিছে, আর বাকিরা আপনারা ভুল উত্তর দিচ্ছেন। ঠিক আছে, গবেষণা উল্লেখ থাকলে বায়োমেট্রিক না, বায়ো ইনফরমেটিক্স। তার মানে বোঝা গেছে আপনারা বাসটা কোথায় গেছেন। ক্লিয়ার? আচ্ছা চলো সামনের দিকে যাই। হ্যাঁ, যারা ক্লাস শেয়ার করে নেই তারা আওয়ামী লীগ না রে ভাই, তারা ছাত্রলীগ, তারা ছাত্রলীগ। আচ্ছা, তো এখানে হচ্ছে তোমাদের সংজ্ঞাগুলো দেওয়া আছে, তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, অথবা তোমাদের ইয়ের মধ্যে দেওয়া আছে, কিসে দেওয়া আছে, কিসে টেস্ট পেপারে দেওয়া আছে, সমস্যা নেই, তুমি পড়ে নিও। আর আমি আলাদাভাবে স্পেশাল ডেডিকেটেড তোমাদের জন্য জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্নের সাজেশন দিয়ে দিব, কিন্তু সাজেশন আমি দিব পরীক্ষার আগে, মানে পরীক্ষার একদিন বা 2 দিন আগে দিব। কারণ আপনাদের তো আমি ভালোভাবে চিনি রে ভাই, আপনাদের একটা সাজেশন এখন দিব মানে আরে ভাই সাজেশন মানে দিছে আমার আর কিছু পড়া লাগতো না। এরে ভাই প্রশ্ন কি আমি করবো? প্রশ্ন আমি করবো না। তো তোমার যদি লাক ভালো থাকে সাজেশন থেকে কমন পড়ে যাবে, যদি লাক খারাপ থাকে সাজেশন থেকে তুমি যত কিছুই করো, যত পড়াই পড়ো, তোমার কমন আসবে না। তো এই জন্য একটু ভালো করে একটু পড়ালেখা করো, একটু বেশি পড়া ট্রাই করো। এখনই শর্টকাটে একটু কম যাও, শর্টকাট এখন একটু কম যাও, এখন একটু ডিটেলসে পড়ো, ঠিক আছে? আচ্ছা, তারপরে খেয়াল করতো, আচ্ছা যে বলছো ভাইয়া আমাদের কোনো কোর্স আছে কিনা, আমাদের বাংলা ইংলিশ আইসিটির জন্য গেম চেঞ্জার কোর্সটা আছে। একটু কোর্সের বিজ্ঞাপন করে নিই, ওই যে টিভি দেখো, টিভিতে মাঝখানে অ্যাড আসে, তো একটু ভাই জাস্ট 30 সেকেন্ড। ভাই আমাদের বাংলা ইংলিশ আইসিটির গেম চেঞ্জার কোর্স আছে, যেখানে আমি আইসিটি ক্লাস নিতেছি। আমাদের এই যে সুন্দর যে হৃদয় ভাইয়া সে হচ্ছে আমাকে ক্লাসে অনেক পচায়, সে আমাকে ক্লাসে মার্শাল্লাহ দিলে অনেক পচায়। আর তোমরাও ভাই সেই বিনোদন তার ক্লাসে আমাকে নিয়ে কেন রে ভাই, আমার কোন অ্যাঙ্গেল দিয়ে মসজিদ লাগে? তো এই যে সে হৃদয় ভাইয়াটা আছে, আমরা যদি হৃদয় ভাইয়াটাকে একটু দেখি, তার দাড়িগুলো যদি লাল হয়, তারপরে লাল দাড়ি আর কি, ধরলাম লাল দাড়ি, ঠিক আছে, ধরলাম লাল দাড়ি। আচ্ছা, তারপর ধরো এখানে জাহিদ ভাই যদি সানগ্লাস পরে, ধরলাম এটা জাহিদ ভাই হচ্ছে সানগ্লাস পরলো, ঠিক আছে? তো খেয়াল করো, আচ্ছা ঠিক আছে। এরপরে ধরো এই যে বনি ভাই আছে, বনি ভাই ধরলাম হিপ হপ, বনি ভাই হচ্ছে হিপ হপ, ইয়ো 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 ইয়ো। তো যদি হিপ হপ হয় তাহলে কি করে, নিশ্চয়ই কানে দুল পড়বে, তার মানে কি কানে একটা দুল পড়লো, ঠিক আছে? এরপরে আর কি হিপ হপরা আর কি পড়ে, ওই যে একটা গলায় একটা ইয়া থাকে, তারপরে হচ্ছে ধরলাম গলায় হচ্ছে একটা হার, লকেট, সেই ইয়ো ইয়ো, যেখানে হচ্ছে এখানে লেখা থাকবে ইয়ো ইয়ো লেখা থাকবে, ইয়ো 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 লেখা থাকবে, ইয়ো 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 লেখা থাকবে। তো এই যে খেয়াল করো, আমাদের যে হৃদয় ভাই হচ্ছে বাংলা ফার্স্ট পেপার নিতেছে, জাহিদ ভাই বাংলা সেকেন্ড পেপার, এবং বনি ভাই হচ্ছে ইংলিশ ফার্স্ট সেকেন্ড, আর তোমাদের পাভেল ভাই হচ্ছে আইসিটি নিতেছে। টোটাল 60টা ক্লাস হবে। টোটাল ক্লাস হবে কয়টা? টোটাল ক্লাস হচ্ছে 60টা। এর মধ্যে আমার আইসিটি ক্লাস হচ্ছে মনে হয় 2 বা 3টা আইসিটি ক্লাস অলরেডি শেষ, 2টা বা 3টা আইসিটি ক্লাস অলরেডি শেষ। ক্লাসগুলো কিন্তু প্রত্যেক দিন হইতেছে। তোমাদের হয়তো অনেকেরই এখন বলতে পারো, আমি জানি অনেকেই হয়তো বলতে পারো যে ভাইয়া মানে বলো আর কি, যে ভাই আসলে কি ভাই 20 দিন 25 দিনে সম্ভব? আপনারা কি আসলে জাদু জানেন নাকি শেষ করাবেন না? ভাইয়া এতটুকু বলতে পারি, ভাই আমরা কোথাও তো পালাই যেতেছি না, এখানে আসি, অনলাইনে আসি। তোমার যদি আমরা কোর্সটা শেষ না করি, তুমি জাস্ট যেখানে ইচ্ছা সেখানে আমাদের নামে মামলা করে দিও, কোনো সমস্যা নাই। কারণ আমরা এতটুকু জানি যে আমাদের প্ল্যান আছে, মানে আমরা প্ল্যান করেই তোমাদের কোর্সটা নামাইছি যে আমাদের এতদিনে তোমাদের সম্পূর্ণ সিলেবাসটা আমরা শেষ করতে পারবো। তো যারা এখনো ভর্তি হও নাই ভাইয়া, অ্যাজ সুন অ্যাজ পসিবল, আমি বলি আজকের মধ্যে ভর্তি হয়ে যাও। মাত্র 1250 টাকায় তোমার সম্পূর্ণ সিলেবাসই শেষ হবে ইনশাআল্লাহ। আর এতটুকু আমাদের উপর ভরসা রাখতে পারো তুমি, ঠিক আছে? আর সময় নষ্ট না করি, চলো এখন আমরা যাব চ্যাপ্টার 2 এর একটা সৃজনশীলে যাই। চ্যাপ্টার 1 এর সৃজনশীল মোটামুটি জানি, লাস্টটা আওয়ার এক্সাম ব্যাচ, আচ্ছা এটা পরে বলবো। চ্যাপ্টার 2 এর সৃজনশীলে যাই, চলো চ্যাপ্টার 2 দেখি। বলো তো ভাইয়া, বলছে আইসিটি শিক্ষক ক্লাসে ক্যারেক্টার বাই ক্যারেক্টার ডেটা ট্রান্সমিশন শেখাচ্ছেন। মনির আইসিটি স্যারের কাছে ব্লক আকারে সমান বিরতি ডেটা ট্রান্সমিশন সম্পর্কে জানতে চাইলো। সাদিয়া আলোর গতি, ও সাদিয়া ও সাদিয়া আলোর গতিতে
ডাটা ট্রান্সমিট হয় এমন কেবল দিয়ে, বাসায় ইন্টারনেট সংযোগ নিয়ে, ইউটিউব দেখে ডাটা ট্রান্সমিশনের পদ্ধতি সম্পর্কে অধিকতর জ্ঞান অর্জন করলো ও সাদিয়া। সাদিয়া তো হচ্ছে আমাদের, আর না বলি আর কি, তোমরা সবাই জানোই। আচ্ছা, তো খেয়াল করো তো ভাইয়া, খেয়াল করো, এখানে উদ্দীপকটা দিছে, দিয়ে বলছে সাদিয়ার বাসায় ইন্টারনেট সংযোগের জন্য ব্যবহৃত কেবলের গঠনটা বর্ণনা করো। দেখি তো, বলো তো, দেখি বর্ণনা করো তো ভাইয়া। কি অবস্থা ভাই ব্রো, দেখি বলো 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 বলো। বলো, উত্তর দে রে ভাই। বলো বলো বলো। সাদিয়ার বাসায় ইন্টারনেট সংযোগের জন্য ব্যবহৃত কেবলের গঠন বর্ণনা করে। এর ভাই উত্তর দে রে ভাই। চ্যাপ্টার 2 অনেক কঠিন, চ্যাপ্টার 2 সহজ। কুল কুল, আমি চ্যাপ্টার 2 বলে দিব কি কি পড়তে হবে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা টাইমস আপ, আর উত্তর দিতে হবে না। খেয়াল করো, এখানে বলছে সাদিয়ার বাসায় ইন্টারনেট সংযোগের জন্য ব্যবহৃত কেবলের গঠনটা বর্ণনা করো। আচ্ছা, সে কি করছে? সে ইন্টারনেট সংযোগ নিচ্ছে হচ্ছে কিসের মাধ্যমে? ইউটিউব দেখে ডেটা ট্রান্সমিশনের পদ্ধতি সংযোগ করে আলোর গতিতে। এই যে খেয়াল করো, পয়েন্ট টু বি নোটেড, এখানে কি বলছে? আলোর গতি, আলোর গতি, আলোর গতি। এই আলোর গতি দেখলে বোঝা যায় এটা কি বলছে। এখানে আমাদের বলছে কি বলছে বলো? ফাইবার অপটিক কেবল। ঠিক আছে, এখন ফাইবার অপটিক কেবলের যে গঠনা, কোর, ক্ল্যাডিং, তারপরে কি কি করে এগুলো একটু ব্যাখ্যা করবা। ঘোড়ার কথা বলছে উদ্দীপকে উল্লেখিত ট্রান্সমিশন মেথড দুইটার মধ্যে কোনটার দক্ষতা বেশি তা গাণিতিকভাবে প্রমাণ করো। তা গাণিতিকভাবে প্রমাণ করো, এটা আমি দেখাইছিলাম ক্লাসে, আমার যতটুকু মনে আছে এটা আমি ক্লাসে দেখাইছিলাম। এটা আমি ক্লাসে সম্ভবত 36 আওয়ার্স মিশনে, 36 আওয়ার্স মিশনে আমি এই সৃজনশীলটা করাইছিলাম। খেয়াল করো তো, প্যারালাল না সিমিলার, প্যারালাল বা সিমিলার না সিরিয়াল, প্যারালাল বা সিরিয়াল। সারহা তানহা, না তার নাম কি, আঞ্জুমান ইসলাম, তোমার টাইপিং মিস্টেক হয়েছে। আচ্ছা খেয়াল করো, এখানে বলছে ক্যারেক্টার বাই ক্যারেক্টার, ক্যারেক্টার বাই ক্যারেক্টার, ক্যারেক্টার বাই ক্যারেক্টার ট্রান্সমিশন। ক্যারেক্টার বাই ক্যারেক্টার ট্রান্সমিশন কোনটা বলো তো? সিনক্রোনাস নাকি এসিনক্রোনাস? ক্যারেক্টার বাই ক্যারেক্টার ভাইয়া, ক্যারেক্টার বাই ক্যারেক্টার হচ্ছে বলো এসিনক্রোনাস, এসিনক্রোনাস। পয়েন্ট টু বি নোটেড, ভালো করে মনে রাখবা। তারপর ব্লক আকারে সমান বিরতি, ব্লক আকারে সমান বিরতি, এটা কি? এটা সিনক্রোনাস। এটা কি? এটা সিনক্রোনাস। ক্যারেক্টার বাই ক্যারেক্টার এসিনক্রোনাস, আর ব্লক আকারে সমান বিরতি সিনক্রোনাস। ব্লক আকারে সমান বিরতি সিনক্রোনাস, বুঝা গেছে? এখন বলছে এটার গাণিতিকভাবে প্রমাণ করতে হবে। কি বলছে? গাণিতিকভাবে প্রমাণ করতে হবে, গাণিতিকভাবে, গাণিতিকভাবে প্রমাণ। এটা আমি অলরেডি একবার করাইছিলাম ক্লাসে, এখানে করে দেওয়া আছে। এই যে এখানে অলরেডি করে দেওয়া আছে, অলরেডি করে দেওয়া আছে। চাইলে একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, অথবা তোমাদের টেস্ট পেপারের মধ্যেও এটা পাওয়া যাবে। এটা এই বছরের জন্য একটু গুরুত্বপূর্ণ, এটা এই বছরের জন্য একটু গুরুত্বপূর্ণ। এটা এই বছর কোনো না কোনো বোর্ডে চলে আসতে পারে, যেহেতু এটা 24 সালে একটা বোর্ডে দিছে, 24 সালে যেহেতু একটা বোর্ডে দিছে, এবার একটা বা একটা বোর্ডে আর অন্য একটা বোর্ডে এটা রিপিট হইতে পারে। আমার মনে হইতেছে এটা, আমার মনে হইতেছে এটা কোনো না কোনো বোর্ডে এবার রিপিট হইতে পারে। আমি ধরো আমি যদি বলি যে আমার মন বলতেছে আমি 80%-এর মতো শিওর কোনো না কোনো বোর্ডে হয়তো রিপিট হইতে পারে আর কি, আর না হইলে তো ভালোই হইল। ঠিক আছে, আচ্ছা চলো আমরা নেক্সটে যাই। ভাইয়া টপোলজি থেকে মাস্ট, টপোলজি থেকে মাস্ট একটা সৃজনশীল তোমরা পাবা, মাস্ট 100% টপোলজি 100% লিখে রাখো, 100% টপোলজি থেকে একটা সৃজনশীল পাবা।
টপোলজি থেকে 100% একটা সৃজনশীল পাবা। 100% টপোলজি থেকে একটা সৃজনশীল পাবা। টপোলজি থেকে 100% একটা সৃজনশীল পাবা। আচ্ছা, বলছে যে নেটওয়ার্ক একের টপোলজিটা ব্যাখ্যা করো। মানে এখানে যে নেটওয়ার্ক এক, দেখি তো তোমরা চিনো কিনা নেটওয়ার্ক একে কি টপোলজি, এটা দেখি বলো। নেটওয়ার্ক একের টপোলজিটা ব্যাখ্যা করো, বলো। নেটওয়ার্ক একের টপোলজিটা ব্যাখ্যা করো, বলো 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 বলো, দেখি কোন টপোলজি বলো তো। এটা কোন কোন টপোলজি বলো, এটা কোন টপোলজি, তাড়াতাড়ি বল রে ভাই। বলো 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 বলো, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। খেয়াল করো তো ভাইয়া, এখানে টপোলজি আছে দুইটা। এখানে টপোলজি আছে দুইটা, একটা আছে বাস টপোলজি আর আরেকটা হচ্ছে রিং টপোলজি। আর যখন একের অধিক টপোলজিগুলো কি থাকবে, গলা প্রচুর ব্যথা নেবে, মানে কালকে 8টা থেকে চিল্লানি শুরু করছি, না 8টা থেকে না তো, কালকে সকাল 8টা থেকে, কালকে সকাল থেকে ক্লাস নেওয়া শুরু করছি। একের পরে ক্লাস নিতেছি, ভাই রে ভাই, অবস্থা খারাপ। আচ্ছা খেয়াল করো, যখন একের অধিক যখন টপোলজিগুলো মিক্স থাকবে, তখন আমরা সেটাকে বলি হাইব্রিড টপোলজি। তখন আমরা সেটাকে কি বলি, হাইব্রিড টপোলজি। ঠিক আছে, তো এটা হচ্ছে হাইব্রিড টপোলজি। কারণ কি, কারণ এখানে আমার বাস টপোলজি এবং রিং টপোলজির মিশ্রণ আছে। বাস টপোলজি এবং রিং টপোলজির মিশ্রণ। তো টপোলজিটা একটু মাস্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং সৃজনশীলে তোমার যদি টপোলজি আসে, অবশ্যই চিত্র আঁকতে হবে। চিত্র উদ্দীপকে দেওয়া থাকলেও চিত্র আঁকবা, উদ্দীপকে না দিলেও চিত্র আঁকবা। তুমি চিত্র এঁকে দিবা, মানে 100% চিত্র আঁকবা। ঠিক আছে, তাহলে বাস টপোলজি আর রিং টপোলজি, বাস আর রিং। তাহলে নেটওয়ার্ক একের যে টপোলজিটা, এটা কি টপোলজি, হাইব্রিড টপোলজি। আচ্ছা, বলছে সম্পূর্ণ নেটওয়ার্ক সচল রেখে নতুন ডিভাইস যুক্ত করার ক্ষেত্রে নেটওয়ার্ক 2 এবং নেটওয়ার্ক 3 টপোলজির মধ্যে কোনটা অধিক উপযোগী। একদম ইজি বিজি লেমন স্কুইজি, প্রশ্ন একটা, একদম ইজি বিজি লেমন স্কুইজি প্রশ্ন, দেখি বলো। একদম ইজি বিজি লেমন স্কুইজি একটা প্রশ্ন, এটা একদম ইজি বিজি লেমন স্কুইজি প্রশ্ন। Star topology, star topology, star topology, star topology, star topology, star topology, star topology. Yes. যারা যারা স্টার টপোলজি বলছো, ভেরি গুড। এটা কি ভাইয়া, আমাদের নতুন ডিভাইস যুক্ত করার ক্ষেত্রে, এটা কি স্টার টপোলজি। কারণ কি, আমি বারবার বলি, আমি যখন ক্লাসগুলো নেই, আমরা কিন্তু কয়েকটা টপোলজির ক্ষেত্রে স্পেশাল কয়েকটা পয়েন্ট মনে রাখি, যে আমার নতুন ডিভাইস যুক্ত করলে ক্ষতি হয় কিনা, আমি যদি নতুন ডিভাইস নষ্ট হয়ে যায়, তাহলে কোনো ক্ষতি হয় কিনা, এই জিনিসগুলো একটু আমরা ভালো করে দেখবো। ঠিক আছে, টপোলজির ক্ষেত্রে, স্পেশালি টপোলজির ক্ষেত্রে। তো এখন তো তোমরা দেখতে পাচ্ছ যে এখানে যদি আমি নতুন কোনো ডিভাইস যুক্ত করি, তাহলে কি আমার নেটওয়ার্ক কোনো সমস্যা হয় না। কোনো ডিভাইস যদি নষ্ট হয়ে যায়, তাহলে কোনো সমস্যা হয় না। বুঝা গেছে? আচ্ছা, চলো সামনের দিকে যাই।
এই যে গেম চেঞ্জার ভাই বললামই তো যে এগুলো দেওয়া হয়েছে তোমাদের জন্য, যেন একটু যারা জানো না তোমাদের যদি সম্ভব হয়, তোমাদের যদি সামর্থ্য থাকে ভাইয়া, দেখে অ্যাজ সুন অ্যাজ পসিবল তোমরা ভর্তি হয়ে যেতে পারো। এতটুকু ভরসা করতে পারি, ভরসা দিতে পারি আর কি, যে ইনশাল্লাহ তোমাদের বাংলা ইংলিশ আইসিটি নিয়ে তেমন কোনো সমস্যা থাকবে না। আচ্ছা, তারপরে খেয়াল করো তো সৃজনশীল 5। এখন আমরা যা গেছি চ্যাপ্টার 3। আচ্ছা, চ্যাপ্টার 2 এর থেকে, তাহলে চ্যাপ্টার 2 থেকে কি কি পড়বা? চ্যাপ্টার 2 থেকে কি কি পড়বা লিখো। চ্যাপ্টার 2 থেকে কি কি পড়বা? চ্যাপ্টার 2 থেকে সৃজনশীলের জন্য কি কি পড়বা বলে দেই, লিখার জায়গা আছে এখানে লিখি। চ্যাপ্টার 2 থেকে সৃজনশীলের জন্য কি কি পড়বা লিখো। প্রথমে তো বললাম ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপোলজিগুলো পড়বা, টপোলজি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, টপোলজি পড়বা। তারপর পড়বা তার বিহীন মাধ্যম, তার বিহীন মাধ্যমের মধ্যে কি কি আছে কোনগুলা পড়বা? আমার ব্লুটুথ, ওয়াইফাই, ওয়াইম্যাক্স, ব্লুটুথ, ওয়াইফাই, ওয়াইম্যাক্স, তার বিহীন মাধ্যম থেকে এগুলা পড়বা। আর তার মাধ্যম থেকে কি কি পড়বা? অপটিক্যাল ফাইবার পড়বা। কি কি পড়বা? অপটিক্যাল ফাইবার পড়বা। তার মাধ্যম থেকে কি কি পড়বা? অপটিক্যাল ফাইবার পড়বা। তাহলে খেয়াল করো তো, টপোলজি মাস্ট লাগবে, তার বিহীন মাধ্যম থেকে ব্লুটুথ, ওয়াইফাই, ওয়াইম্যাক্সটা পড়বা, আর তার মাধ্যম থেকে অপটিক্যাল ফাইবারটা পড়বা। ঠিক আছে? আর বাকি যে কোঅ্যাক্সিয়াল কেবল, টুইস্টেড পেয়ার কেবল, এগুলো একটু দেখে রাখো তো সমস্যা নাই, একটু জাস্ট রিডিং করে রাখো আর কি, ধারণা নিয়ে রাখো। কোঅ্যাক্সিয়াল আর টুইস্টেড পেয়ার কেবল একটু ধারণা নিয়ে রাখো, এগুলো থেকে একটু ধারণা নিয়ে রাখো। এই মোটামুটি ধরো এই 3টা টপিক পড়লেই সৃজনশীলে কমন চলে আসে আর কি। ঠিক আছে, মানে মোটামুটি এই 3টা টপিক থেকে সৃজনশীলে কমন চলে আসে। আর কোনো কিছু কি আছে? ব্লুটুথ, ওয়াইফাই, না আর তেমন কিছু এটা থেকে নাই, এখান থেকে নাই। তবে এটা থেকে এমসিকিউ কিন্তু অনেক বেশি আসে, এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ, বারবার বলতেছি এমসিকিউর জন্য এটা গুরুত্বপূর্ণ। আচ্ছা, খেয়াল করো তো, কই গেল? হ্যাঁ, দেখি বলো তো ভাইয়া, এটার উত্তর দাও তো। আচ্ছা, মোবাইল প্রজন্ম বাদ গেছে, মোবাইল প্রজন্মটাও গুরুত্বপূর্ণ। মোবাইল প্রজন্ম লিখে রাখো, এক্সট্রা অ্যাড করো। মোবাইল প্রজন্ম এটা লিখো। টোটাল 4টা পয়েন্ট, 4টা পয়েন্টের মধ্যে লিখো আরেকটা পয়েন্ট লিখো, 3টা বলছি, আর আরেকটা অ্যাড করো নতুন চ্যাপ্টার 2 এ, মোবাইল প্রজন্ম। এটা থেকে রিসেন্টলি দেখতেছি 2023-24 প্রশ্ন দিছে কয়েকটা বোর্ডে রিসেন্টলি। ঠিক আছে, তো এই জন্য মোবাইল প্রজন্ম থেকেও হয়তো কোনো না কোনো বোর্ডে প্রশ্ন আসবে। তারপরেও ধরো যে ডেটা ট্রান্সমিশন মোড, এগুলো দেখে রাখতে পারো। ঠিক আছে, আচ্ছা ভাই উত্তর বলো। হ্যাঁ, এগুলো সিনগোনা সেসিনগোনা সব পড়াবো না, এগুলোও পড়বা অবশ্যই পড়তে হবে সব। আমি কোনো কিছু বাদ দিতে বলতেছি না, আমি বলছি এগুলো থেকে প্রশ্ন আসার সম্ভাবনা একটু বেশি হাই, ধরো 10% হাই আর কি, মানে ওইটা যদি ধরো 80% হয়, এগুলো থেকে প্রশ্ন আসার সম্ভাবনা 90%, এরকম। পড়বা সব, কিন্তু কিছু কিছু টপিক আছে এগুলোতে আমি একদম গুরুত্ব একটু বেশি দিব। এগুলো হচ্ছে এই টপিকগুলো, যেমন সিনক্রোনাস এসিনক্রোনাস গুরুত্ব দিও, সমস্যা নেই, এগুলো গুরুত্ব দিতে হবে। মোবাইল প্রজন্ম গুরুত্ব দিবা, তারপর টপোলজি গুরুত্ব দিবা, তারপর আর কি বললাম, মোবাইল প্রজন্ম টপোলজি বললাম, তারপর আর কি বললাম, ওই যে তারবিহীন মাধ্যম থেকে ব্লুটুথ, ওয়াইফাই, ওয়াইম্যাক্স গুরুত্ব দিবা, অপটিক্যাল ফাইবার গুরুত্ব দিবা। ঠিক আছে, এগুলো অবশ্যই গুরুত্ব দিতে হবে রে ব্রো, বাদ দেওয়ার মতো কোনো কিছু নেই। প্রশ্ন স্যার যদি করে যে কোনো টপিক থেকে করতে পারে, সবই পড়তে হবে, পড়া বাদ দেওয়া যাবে না রে ভাই। মানে পড়ার কোনো শর্টকাট সিস্টেম নাই, মানে ধরো শর্টকাট সিস্টেম মানে মনে রাখার শর্টকাট সিস্টেম আছে, তবে ধরো একদম যে আমি শর্টকাট করে করে উল্টাই নেব এরকম নাই আর কি। আচ্ছা বলো, এখানে বলছে উদ্দীপকের ইমনের ইংরেজি প্রাপ্ত নম্বরটা হেক্সাডেসিমালে রূপান্তর করো। ইমনের ইংরেজি প্রাপ্ত নম্বরটা হেক্সাডেসিমালে রূপান্তর করতে কি পারবা না? সংখ্যা পদ্ধতি রূপান্তর পারবা কি পারবা না বলো। ইমনের প্রাপ্ত নম্বর ইংরেজিতে প্রাপ্ত নম্বর হচ্ছে 2 নাম্বারটা, মানে এইটা অক্টালে দেওয়া আছে, তাহলে অক্টাল থেকে
অক্টাল টু হেক্সাডেসিমাল, অক্টাল টু হেক্সাডেসিমাল। ভাইয়া যারা যারা আমার ক্লাস করছো বলো তো অক্টাল টু হেক্সাডেসিমাল কি কঠিন না সহজ? আমি এতটুকু বিশ্বাস করি চ্যাপ্টার 3 আমার ক্লাস যারা করে তারে সে যদি মনোযোগ দিয়ে করে, মানে চ্যাপ্টার 3 এর ক্ষেত্রে সে যদি মনোযোগ দিয়ে করে তারে কেউ সৃজনশীল আটকে দিতে পারবে না, এটা আমি বিশ্বাস করি। তুমি যদি একটু নিজে বাসায় প্র্যাকটিস করো, একটু নিজে নিজে পড়ার চেষ্টা করো, ক্লাসগুলো একটু মনোযোগ দিয়ে করো। ভাই অক্টাল থেকে হেক্সাডেসিমাল পারবা কিনা বলো ভাই? একবার কমেন্ট দেখেন, কি কমেন্ট, কি হয়েছে ভাই? কমেন্টে কি হইতেছে? মারামারি লাগছিস নাকি? এই ভাই তোরা কি মারামারি লাগোস? ভাই আপনি তো সবগুলা সিকিউ সপ্তাহে ঢাকা বোর্ডে 24গুলো করাতে আছেন, আর বাকি বোর্ডগুলো কি করছে? বাকি বোর্ডগুলো কিছু করে নাই, বাকি বোর্ডগুলোর দোষ নাই, বাকি বোর্ডগুলো পড়তে হবে। এরে ভাই সিকিউ ক্লাস আমি কি বলছি যে মানে একদম সব বোর্ড আজকে? ভাই সব বোর্ড করাতে গেলে লাগবে 2 দিন। আমি হচ্ছে জাস্ট সিকিউ কীভাবে তোমাদের লিখতে হবে, রিটেন হ্যাক্স, তোমাদেরকে জাস্ট সিকিউ কীভাবে কীভাবে লিখতে হয়, কোন কোন টপিক থেকে প্রশ্ন আসে এগুলা বলতেছি। আমি বলি নাই যে এখানে ঢাকা বোর্ড 24 সালের আজকে সব প্রশ্ন আমি করাবো, রাজশাহী বোর্ড 24 সালের সব সৃজনশীল প্রশ্ন আমি করাবো। আমি একবারও ক্লাসে বলছি রে ভাই, আমি রিটেন হ্যাক্স এখানে হচ্ছে আমি তোমাকে একটা সৃজনশীল দেখাইতেছি, সৃজনশীলগুলা কিভাবে আনসার করবা, চ্যাপ্টার 3 থেকে কিভাবে আনসার করবা এটা দেখাবো, সাথে কোন কোন টপিকগুলো একটু ভালো করে পড়বা এই জিনিসগুলো দেখাবো। বুঝা গেছে? যে বলছো মেহরাজ আহমেদ। আচ্ছা এখন বলো, এখন বলো এ ভাই, হ্যাঁ অক্টাল, অক্টাল থেকে বাইনারিতে যাবা, অক্টাল, অক্টাল থেকে বাইনারিতে যাবা, বাইনারি থেকে হেক্সাডেসিমাল যাবে, একদম ইজি বিজি লেমন স্কুইজ একটা প্রশ্ন। তারপরে খেয়াল করো তো উদ্দীপকে ইমনের 3টা বিষয় মোট প্রাপ্ত নম্বর বাইনারিতে কত হবে? সহজ, আরো সহজ প্রশ্ন। মানে এটা তো ধরো তুমি চিন্তা করো, এটার থেকে তুমি কি ধরো ইউনিভার্সাল গেট। আচ্ছা অনুধাবনমূলক প্রশ্ন কিন্তু এই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট বেশি। 17-এর পরে সংখ্যাটা 20 কিভাবে হয়, এই প্রশ্নগুলো একটু পরীক্ষা হলে আসে। 17 অনুধাবনমূলক প্রশ্নে স্পেশালি চ্যাপ্টার 3 থেকে অনুধাবনমূলক প্রশ্নে এই প্রশ্নগুলো একটু আসে। 17-এর পরে 20 কিভাবে হয়, তারপরে ধরো 7-এর পরে 10 কি, 7-এর পরে কত, 7-এর পরে 20 নিয়ে কত, ওই যে ইয়াতে অক্টালে এই মানে এই প্রশ্নগুলো আসে আর কি। ওই যে 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে 14-এর পরে 20 কিভাবে হয় এইগুলো আসে একটু লেখা, ঠিক আছে? তো 17-এর পরে 20 কি অক্টাল সংখ্যা পদ্ধতিতে হয়, ঠিক আছে? তো এই প্রশ্নগুলো একটু অনুধাবনমূলক প্রশ্ন আসে, অনুধাবনমূলক প্রশ্নের জন্য এটা একটু ইম্পর্টেন্ট। এই প্রশ্ন এরকম টাইপ প্রশ্নগুলো একটু ইম্পর্টেন্ট। তো এটার প্রশ্ন তো একদম ইজি। খেয়াল করো তো সবগুলা কি কি করবা, বাইনারিতে কনভার্ট করে নিবা, সবগুলাকে বাইনারিতে নিবা, কনভার্ট করা সহজ, একদম ইজি। হেক্সাডেসিমাল টু বাইনারি, অক্টাল টু বাইনারি, ডেসিমাল টু বাইনারি, হেক্সাডেসিমাল টু বাইনারি, কনভার্ট করে বাইনারি যোগ, কনভার্ট করে কি বাইনারি যোগ। বুঝা গেছে? ক্লিয়ার? ক্লিয়ার? হ্যাঁ রাজশাহী বোর্ডের 24 সালের আইসিটি প্রশ্ন কঠিন হয়েছিল একটু মোটামুটি, এবারও কঠিন হবে ইনশাল্লাহ। আচ্ছা তো এখানে করে দেওয়া আছে আর কি, দেখো করে দেওয়া আছে ওই যে 17কে 20 কিভাবে হয়েছে, তারপরে হচ্ছে এই যে আমরা প্রত্যেকটা যে কয় বিট করে, যেমন হেক্সাডেসিমাল, হেক্সাডেসিমালে 4 বিট 4 বিট করে আলাদা করছে, এই যে 4 বিট 4 বিট করে আলাদা করছে, অক্টালে 3 বিট 3 বিট করে আলাদা করছে। এগুলো কিন্তু তোমরা সব জানো যে হেক্সাডেসিমালের সাথে বাইনারি 4 বিট, অক্টালের সাথে বাইনারি 3 বিট করে সম্পর্ক। তো দেন হচ্ছে সবগুলো কি বাইনারি যোগ করে দিছে, আনসার চলে আসছে এভাবেই। চলো তো আরেকটা প্রশ্ন দেখি। এই যে বলছে এখানে একটা লজিক ফাংশন দিয়ে দিছে, এটা সত্যক সারণী ব্যাখ্যা করতে বলছে, এটার সত্যক সারণী বা ট্রুথ টেবিল। ভাইয়া পারবা কিনা দেখো তো, পারবা কিনা দেখো। সহজ সহজ, একদম ইজি, একদম ইজি। পারবা কিনা বলো। লাল্লাল মার্কা প্রশ্ন, লাল্লাল লাল্লাল মার্কা প্রশ্ন। এটা একজন বলে, আমি জানি চিনি তাহারে, যে লাল্লাল কথাটা বলে আর কি। কে বলছে? আলামিন, আল আমিন হোসেন। কে বলে আমি জানি ভাইয়া, কে বলে এই যে লাল্লাল কথাটা কে বলে আমি জানি। ভাইরাল টিচার বলে, ভাইরাল টিচার একজন। ভাইরাল টিচারের শব্দ আর কি এটা, আমরা না বলি, ওখানে না যাই। বলো 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 বলো।
এটা একদম ইজি না বলো তো? সত্যক সারণী ব্যাখ্যা করতে বলছে। সত্যক সারণী ভাইয়া যদি সত্যক সারণী ব্যাখ্যা করতে বলে আমরা তো সবাই জানি কি করতে হয়, আমাদের ভেরিয়েবলগুলো আলাদা করে নিতে হয়, যে এ তারপরে বি আর সি ভেরিয়েবল আলাদা করে করে কি তারপর হচ্ছে আমরা এ প্রাইম বি প্রাইম সি প্রাইম ভাবে বের করে নিব, এ প্রাইম বি প্রাইম সি প্রাইম আলাদা করে নিব, তারপরে কি এ প্লাস বি তারপরে এ প্লাস বি প্রাইম এভাবে আলাদা করে নিবা। ঠিক আছে, তোমরাই চিন্তা করো, দেখো তোমরা যদি ঠিকঠাকভাবে যদি গরুর গো ঘোড়ার গোগুলো লিখতে পারো, তোমারে স্যার কোন জায়গা থেকে স্যার মার্কটা কাটবে একটু বলো তো, বলো তুমি বলো যে স্যার কোন জায়গা থেকে মার্কটা কাটবে তোমার, মানে এখানে কি মার্ক কাটার কোনো অপশন আছে? একদম ভাইয়া মানে একদম সলিড মার্ক। এই জন্যই বলি যে চ্যাপ্টার 3 একটু ভালো করে পড়ো, একদম সলিড তুমি 20 মার্ক পাই যাবে ওখানে সিকিউর ক্ষেত্রে, একদম সলিড 20 মার্ক। তুমি যদি জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্নগুলো তোমার কমন আসে, একদম সলিড 20 মার্ক যদি জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্নগুলো তুমি কমন আসে আর কি। ঠিক আছে, তো খেয়াল করে এখানে বলছে বিয়োগের কাজ যোগের মাধ্যমে করা সম্ভব। বিয়োগের কাজ যোগের মাধ্যমে করা সম্ভব তো আমরা জানি কি, দুইয়ের পরিপূরক। আচ্ছা বলছে ওয়াই কে বুলিয়ান অ্যালজেব্রার সাহায্যে সরলীকরণ করার ফলে বর্তনী বাস্তবায়ন সহজ হয়েছে। আচ্ছা দেখো এখানে বলছে সরলীকরণ। ভাইয়া যারা আমার ক্লাসগুলো করছো আমরা কিন্তু জানি যে আমরা সবসময় সরলীকরণের ক্ষেত্রে 3টা স্টেপ ফলো করি। এক কমন যায় কিনা, যদি কমন না যায় গুণ নিয়ে মৌলিক উপপাদ্য অ্যাপ্লাই করা যায় কিনা, আর আরেকটা আছে ব্যতিক্রম নিয়ম। ঠিক আছে, তো এখন খেয়াল করো তো এখানে কি সরলীকরণ করতে পারবে এটারে? দেখি তো আমি তোমাদের থেকে সবার কাছ থেকে এটার উত্তরটা চাই, দেখি তো সরলীকরণ করো তো দেখি ভাইয়া বলো তো, আমি সবার কাছ থেকে, সবাই খাতা কলম নিয়ে তো বসছো, সবাই এটা না দেখে তোমার কাছে যদি গাইড টাইড থাকে টেস্ট পেপার থাকে বাদ দাও, তুমি নিজে মনে করো এটা তোমার পরীক্ষা প্রশ্ন আসছে, দেখি আমাকে একটু সবাই একটু উত্তর করে বলো তো ভাইয়া। লজিক গেট পারি না, শেষ পৃষ্ঠা। এর ভাই লজিক গেট তো সহজ, আরো সহজ লজিক গেট আরো সহজ। কুমিল্লা রসমলাইয়ের মতো, কুমিল্লা রসমলাই তো ভাই আমি, কুমিল্লা তো রসমলাই মানে পাভেল ভাইয়া নামে জানে। কুমিল্লা রসমলাই কি, কুমিল্লা রসমলাই মানে হচ্ছে পাভেল ভাইয়া না, সি আবার তোমরা এটা খারাপ দিয়ে নিয়ে যাবে, থাক আর না বলি। লজিক গেট আরো সহজ রে ভাই, লজিক গেট আরো সহজ। লজিক গেট অনেক সহজ। লজিক গেট হচ্ছে তোমার মানে প্রশ্ন দেওয়াই থাকে, প্রশ্নের মধ্যেই উত্তর। লজিক গেটের ক্ষেত্রে আমি যদি বলি তোমাকে যদি লজিক গেট থেকে সমীকরণ বের করতে বলে, মানে প্রশ্ন তোমাকে উত্তর দিয়েই দিছে, তুমি জাস্ট এখন দাগ টেনে টেনে বের করবা যে কি বলছে। একজন বলছে এসি হয়েছে, আচ্ছা দেখি বাকিদের কমেন্টগুলো আমি দেখি, 1-2 জনের উত্তরগুলো আমি দেখি তারপরে। সরলই ঝামেলা, এ রে ভাই সরল ঝামেলা হবে কেন, সরল ও সহজ। মাঝে যে +1 হয় এটা করতে পারি না, মাঝে যে +1 হয়, মাঝে +1 কেন? এই আব্দুল্লাহ আল মাসুদ ভাই একই কমেন্ট বারবার করা দরকার নাই। পিডিএফ আমি দেব না বলে লাভ নাই, আমি পিডিএফ দেব না। ব্যতিক্রম কোনটা? ব্যতিক্রম ওই যে আমাদের গেম চেঞ্জার কোর্সে ভর্তিও, তাহলে বুঝতে পারবো ব্যতিক্রম কোনটা, বলতে শিখাই দেবো। সব যদি ভাই তোমাদেরকে আমি ফ্রিতে দিয়ে দিই তাহলে আমার ভাই পেটটা চলবে কেমনি ভাই বল? খাইতে হবে না? সকালবেলা এখনো নাস্তা করতে পারি নাই, নাস্তা করি নাই সকালবেলা এখনো। তো এই যে তোমরা যদি ভর্তি হবা, সেই টাকা দিয়ে আমি খাবো, নাস্তা করবো, বিরিয়ানি খাবো, সুলতান জাইনের কাচ্চি খাবো। ঠিক আছে, তো একটু যদি ভালো করে পড়ালেখা করতে হয়, একটু যাদের এই জিনিসগুলো সমস্যা আছে, গেম চেঞ্জার কোর্স ফর ইউ। আচ্ছা খেয়াল করতো এই যে এখানে সরল করোটা দেওয়া আছে, এটার তো ওই যে চিত্রটা দেওয়া আছে এখানে। দেন খেয়াল করো তো এই যে সরল করোটা এখানে দেওয়া আছে। আচ্ছা একজন বলছে করাই দিতাম, আচ্ছা এখানে উত্তরই দেওয়া আছে, তোমরা দেখলে আশা করি বুঝতে পারবা, আর না করাই দিই আর কি। এখানে উত্তরটাই দেওয়া আছে, উত্তর হচ্ছে এসি। যারা বলছে হ্যাঁ এসি, উত্তর এসি, উত্তর এয়ার কন্ডিশন, ইয়েস রাইট, উত্তর এসি। হ্যাঁ ম্যাক্সিমামেরই এসি আসছে, ইয়েস এসি ইয়েস, ম্যাক্সিমামেরই এসি আসছে। ম্যাক্সিমামেরই এসি আসছে, ইয়েস ম্যাক্সিমামেরই এসি আসছে। একজন বলছে ভাইয়া a × -a + c, না ভাইয়া উত্তর ভুল হয়েছে, তোমার নাম আরবিতে লেখা, তার পড়তে পারলাম না ভাই, দুঃখিত। এই যে আমি একটু জুম করি
দেখো তাহলে তোমাদের ভুল হয়েছে কোথায় একটু দেখতে পারবা, লেখা ক্লিয়ার বোঝা যায়। হ্যাঁ এই যে আমি জুম করলাম তোমাদের ক্লিয়ার। জাস্ট কি করছে, জাস্ট গুণগুলা করছে, দেখো জাস্ট গুণ করছে। প্রথমে কি করছে, জাস্ট এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ করার পর তারপর আবার এটার সাথে কি করছে, পুরোটারে গুণ করছে। দেন আবার এই যে এটার সাথে পুরোটাকে গুণ করছে, করার পর জাস্ট কি করছে, এই যে 1 + b 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 b। ঠিক আছে। আচ্ছা তারপরে ভাইয়া খেয়াল করো তো, এখন আমরা যাই চ্যাপ্টার 4 এর ক্ষেত্রে। আচ্ছা চ্যাপ্টার 3 লিখো। চ্যাপ্টার 3 এর ক্ষেত্রে তাহলে আমরা ইম্পর্টেন্ট কি কি পাবো? চ্যাপ্টার 3 এর ক্ষেত্রে তো আমি বললাম যে এখানে আর মানে বাদ দেওয়ার কোনো অপশন নাই। তোমাকে অবশ্যই সকল সংখ্যা পদ্ধতির রূপান্তরগুলো একটা থেকে আরেকটা কনভার্ট শিখতে হবে। সকল সংখ্যা পদ্ধতির রূপান্তরগুলো ভালোভাবে জানতে হবে। সংখ্যা পদ্ধতির রূপান্তরগুলা ভালোভাবে জানতে হবে, সকল সংখ্যা পদ্ধতির রূপান্তর। তারপর 2 এর পরিপূরক, 2 এর পরিপূরক। তারপরে তোমাদের যত সরল করো প্রমাণ করো পাও গাইডের মধ্যে বা টেস্ট পেপারের মধ্যে প্র্যাকটিস করবা। যত সরল করো প্রমাণ করো, ভাইয়া সরল করো প্রমাণ করো কিন্তু সিকোয়েন্স সিস্টেম আছে অনেক, যারা আমরা ক্লাস করছো তারা জানো। সরল করো প্রমাণ করো কিন্তু ইজিলি, ওই যে বললাম না যে একটা নিয়ম ফলো করবো আমরা, গুণ করে অথবা কি করে আমাদের মৌলিক উপপাদ্যগুলো ভালোভাবে জানতে হবে। শিখে আমরা যদি ভালোভাবে জানি মৌলিক উপপাদ্যগুলো তাহলে আমাদের জন্য ইজি হয়ে যাবে। তারপরে সত্যক সারণী ভালোভাবে পারতে হবে সমীকরণ থেকে। তারপরে যে কোনো গেট ন্যান্ড অথবা নর গেট দিয়ে বাস্তবায়ন, যে কোনো সমীকরণ ন্যান্ড অথবা নর গেট দিয়ে বাস্তবায়ন, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং এটা আমি লাইভে ওপেন চ্যালেঞ্জ করলাম, এবার মিনিমাম 3 থেকে 4টা বোর্ডে এটা আসবে। মিনিমাম 3 থেকে 4টা বোর্ডে যে কোনো সমীকরণ একটা তোমাকে দিয়ে দিবে, বলবে এটাকে ন্যান্ড গেট অথবা নর গেটে বাস্তবায়ন করো, এটাকে ন্যান্ড গেট অথবা নর গেট দিয়ে বাস্তবায়ন করো। এটা লাইভে আমি ওপেন চ্যালেঞ্জ, এটা কোনো না কোনো বোর্ডে এবার আসবেই। মিনিমাম 3 থেকে 4টা বোর্ডে আসবে। তোমার একটা হয়তো লজিক গেট দিয়ে দিতে পারে, অথবা একটা যে কোনো সমীকরণ দিয়ে দিবে, দিয়ে বলবে যে উদ্দীপকের লজিক গেটের যে সরলীকৃত মান অথবা উদ্দীপকের যে সমীকরণটা দেওয়া থাকবে এটার ন্যান্ড গেট অথবা নর গেট দিয়ে বাস্তবায়ন করো। ঠিক আছে। আচ্ছা তারপর হচ্ছে ওই লজিক গেট থেকে সমীকরণ বের করে সরলীকরণ, এই টাইপ প্রশ্নগুলো একটু ভালো করে দেখবা। এই যে এই টাইপ মনে হচ্ছে এই যে এখন যে সৃজনশীল আমি করাইলাম এই টাইপ আর কি, যে তোমাকে কি করবে, একটা লজিক গেট দিয়ে দিছে, একটা লজিক গেট দিয়ে দিবে, এই লজিক গেটের সমীকরণটাকে সরল করবা, সরল করে আবার এটা লজিক চিত্রটা অঙ্কন করবা, এটা। তো এই টাইপ প্রশ্নগুলো একটু ভালো করে দেখবা। আর ওইখানে বাদ গেছে আমার হচ্ছে অ্যাডার, হাফ অ্যাডার, ফুল অ্যাডার আর এনকোডার ডিকোডার। তো অ্যাডারের মধ্যে হচ্ছে, অ্যাডারের মধ্যে দেখবে ভালো করে হাফ অ্যাডার দিয়ে ফুল অ্যাডার বাস্তবায়ন, হাফ অ্যাডার দিয়ে ফুল অ্যাডার বাস্তবায়ন ভালো করে দেখবা। হাফ অ্যাডার দিয়ে ফুল অ্যাডার বাস্তবায়ন, হাফ অ্যাডার দিয়ে ফুল অ্যাডার বাস্তবায়ন লিখে রাখো, হাফ অ্যাডার দিয়ে ফুল অ্যাডার বাস্তবায়ন। তাহলে আমি কোন কোন প্রশ্নগুলো বললাম, সংখ্যা পদ্ধতির রূপান্তর, সকল সংখ্যা পদ্ধতির রূপান্তর ভালো করে শিখবা, তারপর 2 এর পরিপূরক শিখবা, তারপর সরল করে প্রমাণ করা শিখবা, তারপর সত্যক সারণী শিখবা। আচ্ছা সংখ্যা পদ্ধতির রূপান্তরের সাথে বাইনারি যোগ অ্যাড করে দাও, বাইনারি যোগ অ্যাড করো, বাইনারি যোগ, সংখ্যা পদ্ধতির রূপান্তর যোগ বাইনারি যোগ। 2 এর পরিপূরক ভালোভাবে শিখবা, সরল করো বা প্রমাণ করো শিখবা, তারপরে হচ্ছে সত্যক সারণী, তারপরে যে কোনো একটা সমীকরণ দিয়ে দিলে এটাকে ন্যান্ড গেট অথবা নর গেট রূপান্তর বাস্তবায়ন করতে শিখতে হবে, তারপরে লজিক গেট দিয়ে দিবে, লজিক গেট থেকে সমীকরণ বের করে এটাকে সরল করো। এইটা প্রশ্নগুলো ভালো করে সলভ করবা। ঠিক আছে, ক্লিয়ার? ফ্লিপ ফ্লপ আসবে না ভাইয়া। ফ্লিপ ফ্লপ প্রশ্ন যদি কঠিন করে, ফ্লিপ ফ্লপ বড় জোর একটা বোর্ডে আসতে পারে, একটা বোর্ডে আসতে পারে। ফ্লিপ ফ্লপ, রেজিস্টার, কাউন্টার, এই 3টা থেকে যে কোনো একটা বোর্ডে, যে কোনো একটা বোর্ডের বেশি আসবে না। যেই বোর্ডে প্রশ্ন কঠিন করতে চাবে সেই বোর্ডে ফ্লিপ ফ্লপ থেকে প্রশ্ন দিবে, কারণ ফ্লিপ ফ্লপ সহজ, কনসেপ্টটা সহজ। আচ্ছা আমি দেখি তোমাদের ফ্রি ক্লাস যদি নেই, এটা আমার পেইড ব্যাচেও আমি ফ্লিপ ফ্লপ পড়াই নেই, তেমনভাবে পড়াই নেই বলতে গেলে, পেইডেও দেখি ফ্লিপ ফ্লপ, রেজিস্টার, কাউন্টার এগুলোর জন্য আলাদা আমি ডেডিকেটেড একটা ভিডিও দিব তোমাদেরকে। ঠিক আছে, কারণ ফ্লিপ ফ্লপ এগুলো থেকে মানে প্রশ্ন হয়তো আসে, একটা বোর্ডে আসে আর কি, মানে খুবই রেয়ার কেস। তো এই জন্য হচ্ছে ওইটা পড়াইতে দেখা যায় যে আরো একটা ক্লাস লাগে, তো এই জন্য হয়তো আর পড়াই না এটা। তো আমি এটার জন্য ডেডিকেটেড ভিডিও দিয়ে দিব, সমস্যা নাই, তোমাদের দেখে নিও তোমরা। আচ্ছা
তারপর এখানে চ্যাপ্টার 4 ভাইয়া বলো। লাইভ কমেন্টে ওপেন চ্যালেঞ্জ করলাম, ঈদের পর বিয়ে করে ফেলবো, এত পড়াশোনার সব ভালো লাগে না। ওই যে বিয়ের যে সানাইয়ের সাউন্ডের মিউজিকটা কি, ধরো যে বলছে তার জন্য সানাইয়ের মিউজিকটা একটু লাগাই, বিয়ের মিউজিক। যারা যারা বিয়ের পর মানে ঈদের পর যারা যারা বিয়ে করবা তোমাদের জন্য এতটুকুই, 10 সেকেন্ডে সানাই হবে। এই যে তোমাদের সকলের বিয়ের এতে সানাই, যারা যারা বিয়ে করতে চাও তাদের উদ্দেশ্যে। ব্যাকগ্রাউন্ড মিউজিক, কান্না চলবে, কান্না, তোমরা কান্নাকাটি করবা ভাই, মায়া কিন্তু যে কান্নাকাটি করবে রে ভাই, তখন তাদের ব্যাকগ্রাউন্ডে এই মিউজিকটা চলবে, বুঝছো? মারহাবা মাশাআল্লাহ। ওহ কি টান, ঠিক আছে শেষ। হ্যাঁ এখন ক্লাসে ফিরে আসো, চলো দেখি। ভাইয়া এখানে বলছে একটা গাড়ি বিক্রয়কারী প্রতিষ্ঠান কি বলছে, ওয়েবসাইটের হোম পেজ প্রবেশ করলে সেডান এবং এসইউভি ক্যাটাগরির লিঙ্ক প্রদর্শিত হয়। তারপরে বলছে লিঙ্কগুলোতে প্রবেশ করলে সংশ্লিষ্ট ক্যাটাগরির গাড়ির মডেলের লিঙ্ক প্রদর্শিত হবে। গাড়ির মডেলের লিঙ্কে প্রবেশ করে গাড়িটির বিস্তারিত দেখা যায়। বিক্রয়কৃত গাড়ি সম্পর্কে গ্রাহকদের মতামত সংগ্রহের জন্য প্রতিষ্ঠানটি তাদের ওয়েবসাইটে উন্নয়নের সিদ্ধান্ত নিল। আচ্ছা ভালো কথা। আচ্ছা বলছে উদ্দীপকে বর্ণিত ওয়েবসাইটের কাঠামোটা শনাক্ত করো। দেখি তো, বলো তো ওয়েবসাইটের কাঠামো বলো। ভাইয়া বলো। এর না রে ভাই, আমার বিয়েতে সানাই বাজবে কেন? আমার বিয়েতে সানাই বাজাবো না, আমার বিয়েতে হবে পার্টি তো আবি শুরু হুই হ্যাঁ, পার্টি সং বাজবে আমার। আমার বিয়েতে সানাই বাজবে না রে ভাই। এই ভাই তাড়াতাড়ি উত্তর দে, ভাই তাড়াতাড়ি উত্তর দে। ঠিক আছে ভাই, ভাই তোমরা এখনো ওইখানে পড়ে আছো এখানে ভাই, তাড়াতাড়ি উত্তর দে ভাই। একজন বলছে হায়ারার্কিক্যাল কাঠামো। আচ্ছা কি বলছে, ওয়েবসাইটের হোম পেজে প্রবেশ করলে যদি প্রবেশ করে তাহলে একটা লিঙ্ক প্রদর্শিত হয়েছে। তুমি যদি লিঙ্কগুলোতে ক্লিক করো তাহলে সে কি করবে, ওই গাড়ির মডেলের লিঙ্কে চলে যাবে, মানে ওই গাড়ির মডেলের দিকে নিয়ে যাবে। তাহলে সবাই বলো তো উত্তর কি? উত্তর কি হবে বলো, উত্তর কি হবে? উত্তর হচ্ছে আমাদের মেনু বা হায়ারার্কিক্যাল। পয়েন্ট টু বি নোটেড। এটার চিত্র এঁকে দিবা, চিত্র হচ্ছে যারা ওই যে আমার ক্লাস যারা করছো, আমার প্রত্যেকটা ওয়েবসাইটের কাঠামোর চিত্র কিন্তু আমরা ক্লাসে করাইছিলাম। ঠিক আছে, যে থিওরি ক্লাস, বেসিক ক্লাস যেগুলো ছিল, বেসিক ক্লাসের মধ্যে প্রত্যেকটারই কিন্তু আমরা চিত্র দেখছিলাম। ঠিক আছে, আচ্ছা দেখবা। দেন বলছে গ্রাহকদের মতামত সংগ্রহের জন্য ওয়েবসাইটটির উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপগুলো ব্যাখ্যা করো। দেখি তো বলো তো। আচ্ছা ওয়েবসাইটের উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ, এটা সম্পূর্ণই ধরো ব্যাখ্যামূলক মানে এখানে ধরো কোনো স্পেসিফিক উত্তর হবে না, এটা এক একজনের উত্তর এক একটা হবে। এটার উত্তর এক একজনের এক একটা হবে। খেয়াল করো, এটার উত্তর এক একজনের
এক একটা হবে। এই যে এখানে কি কি হইতে পারে, আমার ডিজাইন চেঞ্জ হইতে পারে, তারপরে হচ্ছে প্রোগ্রামিং চেঞ্জ হইতে পারে, ডিজাইন প্রোগ্রামিং, তারপরে হচ্ছে আরও থাকতে পারে কি কি, মানে এখানে তোমাদের বইয়ের মধ্যে দেখবা যে রক্ষণাবেক্ষণ, আধুনিকরণ, এগুলো পয়েন্ট আকারে তোমাদের বইয়ে দেওয়া আছে, তোমাদের গাইডে দেওয়া আছে, একটু জাস্ট পড়ে নিবা, এটা আসতে পারে আর কি। আমরা নেক্সট আরেকটাতে যাই। এই যে HTML এর ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা মাস্ট প্রশ্ন তো থাকবেই টেবিল থেকে। টেবিল টেবিল টেবিলের মধ্যে ইমেজ অ্যাড করা, এড করা, এগুলো তো মাস্ট থাকবেই। দেখি তো এটা কারা কারা পারবা, দেখি বলো, এটা কারা কারা পারবা বলো, এটা কারা কারা পারবা বলো 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 বলো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই এমসিকিউটা, এই সিকিউটা যারা, এই সৃজনশীলটা যারা সলভ করতে পারবা, তোমাদেরকে কেউ HTML আটকাতে পারবে না, যারা যারা এই সৃজনশীলটা সলভ করতে পারবা। যারা যারা এই সিকিউটা পারবা, তোমাদেরকে আর কেউ আটকেতে পারবে না। আচ্ছা খেয়াল করো, খেয়াল করো, এই টাইপ প্রশ্নগুলো একটু ভালো করে সলভ করবা। এই টাইপ প্রশ্নগুলো একটু ভালো করে এখানে করে দেওয়া আছে, তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, অথবা তোমাদের ইয়েতেও করা আছে, একটু দেখো। এই টাইপ প্রশ্নগুলো একটু ভালো করে সলভ করবা, একটু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এগুলো একটু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই টাইপ প্রশ্নগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এগুলো ভালো করে সলভ করবা। চ্যাপ্টার 4 এর ক্ষেত্রে যদি প্রশ্ন আসে, আমি একটু দেখি তো। চ্যাপ্টার 4 এর ক্ষেত্রে আর তেমন থাকার কথা না, আর সৃজনশীল কি আছে? নাই। চ্যাপ্টার 4 এর ক্ষেত্রে লিখো, চ্যাপ্টার 4, চ্যাপ্টার 4 এর ক্ষেত্রে কি কি পড়বা? চ্যাপ্টার 4 এর ক্ষেত্রে কি কি পড়বা? জুম হয় না কেন? চ্যাপ্টার 4 এর ক্ষেত্রে কি কি পড়বা? প্রথমে যদি বলি ওয়েবসাইটের কাঠামো পড়বা। ওয়েবসাইটের কাঠামো, ওয়েবসাইটের কাঠামো ভালো করে পড়বা, ওয়েবসাইটের কাঠামো ভালো করে পড়বা। তারপর আমার ক্লাউড কম্পিউটিংটা পড়বা, ক্লাউড কম্পিউটিংটা ভালো করে পড়বা, ক্লাউড কম্পিউটিং ভালো করে পড়বা। তারপর যদি বলি HTML ভালো করে পড়বা। HTML এর মধ্যে স্পেশালি এটার মধ্যে পড়বা টেবিল ভালো করে পড়বা। আর টেবিলের মধ্যেই ইমেজ যুক্ত করা, ইমেজ অ্যাড করা, হাইপারলিঙ্ক অ্যাড করা, ইমেজ হাইপারলিঙ্ক ভালো করে পড়বা, ঠিক আছে? তারপর এইগুলো থেকে আসে, তারপর আরও কিছু টপিক আছে, আরও কয়েকটা টপিক থেকেও প্রশ্ন আসে, তবে এইগুলো একটু ভালো করে, এগুলো একদম ধরো মানে একদম হট কেক আর কি, এগুলো একদম হট কেক, এগুলো থেকে প্রশ্ন আসে মানে আসেই, এগুলো থেকে প্রশ্ন আসেই তো মানে আসতেই থাকে, ঠিক আছে? HTML ইজি, হ্যাঁ HTML ইজি টপিক, HTML ইজি। তাহলে বলো যে আর কারো কি, আর তোমাদের আর কি কি দরকার বলো, যে ভাই আমার এটা দরকার, ভাই আমার এটা দরকার, তাহলে আমরা নেক্সট থেকে ওই অনুযায়ী ক্লাসগুলো নিব। কারণ ভাই এত পরিমাণে আসলে তোমাদের ফ্রি ক্লাসগুলো নিতেছি যে নিজেও এখন মাঝে মাঝে কনফিউশন হয়ে যায় যে তোমাদের আসলে কি ক্লাস নিলেও তোমাদের উপকার হবে। তোমরা বলো নেক্সট যে ফ্রি ক্লাসগুলো হবে, নেক্সট ফ্রি ক্লাসগুলো তোমরা কি ফ্রি ক্লাস চাও, মানে কোন ধরনের ক্লাস চাও বলো? আমি যেহেতু ক্লাসে অলমোস্ট 200 জনের মতো আসো, তোমাদের সবার থেকে একটু রিভিউ নেই, বলো তোমরা কোন ধরনের ক্লাস চাও বলো, যে ভাইয়া এটা দিয়েন, ভাইয়া ওইটা দিয়েন। আচ্ছা দেখি চ্যাপ্টার 4 থেকে আর কোনো কিছু কি বাদ গেছে আমার সাজেশন থেকে? ওয়েবসাইটের কাঠামো গেছি, ওয়েবসাইট ডিজাইন, ওয়েবসাইট পাবলিশিং বলছি, হাইপারলিঙ্ক তৈরি, লিস্ট তৈরি, বলছি, ঠিক আছে। আচ্ছা আর চ্যাপ্টার 5 তো আমি কালকেই দিয়ে দিলাম, চ্যাপ্টার 5 কিন্তু আমি গতকালকেই দিয়ে দিছি। HTML কোডিং বললাম, হাইপারলিঙ্ক বললাম, তারপর হচ্ছে টেবিল তৈরি করা বললাম,
ওয়েবসাইট ডিজাইন, আচ্ছা ওয়েবসাইট ডিজাইন ও পাবলিশিংটা ভালো করে দেখবা, ওয়েবসাইট কাঠামো তো বললাম, হ্যাঁ এগুলো পড়লে এনাফ, এগুলো পড়লে এনাফ। আচ্ছা বলো এখন বলো নেক্সট তোমরা আমার আর কি কি ক্লাস চাও? ফিফথ চ্যাপ্টার করাইলাম, এমসিকিউ সবাই আবার এমসিকিউ চাইতেছো? চ্যাপ্টার 2 থার্ড চ্যাপ্টার এমসিকিউ, নাকি বলো যে ওই যে চ্যাপ্টার 5 যেমন টপ মাত্র 33টা এমসিকিউ, 33টা টাইপ এমসিকিউ, এরকম প্রত্যেকটা অধ্যায়ের এরকম টপ টাইপগুলো আমরা দেখব নাকি? বলো। 1 2 3 4 5 এমসিকিউ। আচ্ছা ঠিক আছে, বুঝে গেছি। আপনাদের এক একজনের এক এক মত আসবে, দেখি ভেবে চিনতে আপনার নেক্সট ফ্রি ক্লাসগুলো কি নিতে থাকে। আর সবাইকে ঈদ মোবারক। ঈদের আগে হয়তো এই পেজে আমাকে আর দেখবে না, আজকেই এখানে মানে ঈদের আগে আমার ফ্রি ক্লাস শেষ। আর আমি তো বললাম যে ভাইয়া তোমাদের পরীক্ষার আর মানে তুমি চিন্তা করো তোমাদের পরীক্ষার আর কতদিন বাকি আছে, আর কতদিন, জাস্ট তুমি চিন্তা করো আর কতদিন বাকি আছে বলো দেখি। তোমরা বলো তো পরীক্ষার আর কতদিন বাকি আছে, তোমরাই বলো, আমি কিছু বলবো না, তোমরাই বলো তোমাদের পরীক্ষার আর কতদিন বাকি আছে, কতদিন বাকি আছে বলো? বড় জোর 24 দিন, 23 থেকে 24 দিন। তার মধ্যে ঈদের একদিন বাদ দিলাম, ঈদের দিনে তুমি নিশ্চয়ই পড়বা না। তারপর ধরলাম ঈদের আগের দিন পরের দিন একটু আরাম, মানে গরু টরু কিনতে যাবা, পোলাপাইন মানুষ যারা আছে গরু কিনতে, পোলাপাইন মানুষ যদি গরু বাজার না যায় তাহলে হইলো? পোলাপাইন মানুষ গরু লাত্তি রাতে খাইতে হবে, একটু গরু লাত্তি না খেলে তো হয় না, মজা নাই। গরু লাত্তি একটা দুইটা খাবা তাহলে ফিল আসবে কোরবানির ঈদ। কত লাত্তি খাইছি রে ভাই, তো এই যে তো একটু লাত্তি রাতে খাইতে হবে। তো ধরলাম লাত্তি রাতে যদি খাও এখানে আরো 2 দিনে যাবে গা, মানে আমি যদি ধরি তোমাদের হাতে বড় জোর আর 19 থেকে 20 দিনের মতো সময় আছে। 19 থেকে 20 দিন ভাইয়া, এই সময়টাকে একটু ভালো করে কাজে লাগাও, একটু ভালো করে যা কিছু করো ভাই। মোবাইলটাতে সময়টা এখন প্লিজ রিকোয়েস্ট, যখন ক্লাস করতেছো তো করতেছো, কিন্তু মেসেজ কথা বলা এগুলাতে সময়টা একটু এখন কমাই দাও। একদম ধরো দিবানা বলতে গেলেই চলে। একদম মোবাইল থেকে, মোবাইলের আসক্তিটা এখন যত তাড়াতাড়ি তুমি কমাইতে পারবা তোমার পড়া তত বেশি হবে। আমরা জানি তোমরা অনেকেই টেনশনে আসো, ভাইয়া কি করব কিছু বুঝো না। আমি তো বললাম যে যখন তুমি মোবাইলটা দূরে রেখে পড়তে বসবা, তুমি 1 ঘন্টা 2 ঘন্টা একটু কনসেন্ট্রেশন দিয়ে পড়া ট্রাই করো, নেবা অনেক পড়া যায়, অনেক। তুমি যদি কনসেন্ট্রেশন দিয়ে পড়তে পারো অনেকখানি পড়া যায়। তো ভাইয়া রিকোয়েস্ট করতেছি তোমাদের কাছে, এতদিন আমাদের সাথে ছিলা, আর বেশি দিন তোমাদেরকে হয়তো শাসন করতে পারবো না, বেশি দিন তোমাদের সাথে মজা করতে পারবো না। শুধু বড় ভাই হিসেবে একটা রিকোয়েস্ট করতে পারি ভাই, এখন একটু সাবধান হও। এই সময়টা, অন্তত এই সময়টায় অনেক কিছু করছো, অনেক মজা করছো, অনেক হাসি মজা করছো, অনেক সময় নষ্ট করছো, এই সময়টাকে একটু কাজে লাগাও। পরীক্ষার আগে তুমি এই সময়টাকে যত ভালোভাবে কাজে লাগাইতে পারবা তোমার রেজাল্ট তত ভালো হবে। বুঝতে পারছো ভাইয়া কি বলতেছি? তো সবার কাছে আমি রিকোয়েস্ট, হাত জোর করে রিকোয়েস্ট করতেছি, অনুরোধ করতেছি, বড় ভাই হিসেবে রিকোয়েস্ট করতেছি, একটু পড়ার টেবিলে সময় দাও, একটু পড়ার টেবিলে সময় দাও। তোমরা অনেকেই বলো যে ভাই আমার ঘুম ধরে পড়তে বসলে। ভাইয়া যাদের ধরো খাটে শুয়ে ঘুমানো মানে পড়ার অভ্যাস, তারপর হচ্ছে খাটে বসে পড়ার অভ্যাস, বা অনেক জায়গায় ভাইয়া পড়ার জন্য পারফেক্ট একটা পরিবেশ দরকার। তুমি যা কিছুই করো, আমরা কি একটা অর্গানাইজ ওয়েতে করি না? তুমি সাপোজ ধরো বিয়ের কথাই ধরো, তুমি যদি বিয়ে করো একটা অর্গানাইজ ওয়েতে বিয়ে করো না? তুমি যা কিছুই করো ভাইয়া, তুমি ধরো কলেজে যাও, একটা অর্গানাইজ ওয়েতে কলেজে যাও, যেমন ড্রেস পরে, কলেজ ড্রেস পরে, একটা নিয়ম কানুন, একটা নিয়ম মাফিক কলেজে যাও। সেইভাবে ভাইয়া পড়ালেখাটাও একটা নিয়ম মাফিক করতে হবে। পড়ালেখাটা একটু পড়ার টেবিলে বেস্ট হয়, তুমি যদি পড়ার টেবিলে করার ট্রাই করো বেস্ট হয় এটা। পড়ার টেবিলে বসে, অথবা এমন জায়গায় বসবা যেখানে তোমার ধরো শোয়ার অপশান নাই, মানে তুমি যে ভালো লাগতেছে না একটু শুয়ে যাই, এই অপরচুনিটি তোমার কাছে নাই, এমন জায়গায় বসে পড়ালেখা করবা। একটু পড়ার টেবিলে একটু বসে পড়ালেখা করবা। আর যাদের ধরো বারবার একটু ঘুমে ধরে, তোমরা একটা কাজ করতে পারো, এটা আমি দেখছি যে সাইকোলজিক্যালি চিন্তা ভাবনা, আমি নিজেও এটা এভাবে বসি, পরে দেখলাম যে মানে এটা হয়তো চলে আসছে যে তোমাদের পায়ে যদি কোনো জুতা বা পায়ের নিচে যদি কোনো একটা কাপড় টাপড় দিয়ে রাখো, তখন তোমাদের মানে ব্রেইনের মধ্যে ঘুমটা একটু কম আসে আর কি। এটা সাইকোলজিক্যাল, এটা আমি আসলে সঠিক জানি না। আমি সবসময় পড়ার টেবিলে বসলে আমার পায়ের নিচে হচ্ছে একটা কাপড় থাকে, মানে যাই না কেন সবসময় পায়ের নিচে একটা কাপড় রাখি আর কি। তাহলে দেখা যায় যে মানে
আমি জানি না যে এটা পরবর্তীতে আমি রিসেন্টলি দেখলাম যে সাইকোলজিক্যালি অনেকে বলে যে পা যদি ঢাকা অবস্থায় থাকে, পায়ে যদি মোজা থাকে, পায়ে যদি জুতা থাকে, তাহলে হচ্ছে ঘুমটা নাকি কম আসে। এখন এটা আমি সঠিক জানি না, আমি দেখছি, জাস্ট তোমাদেরকে মানে বলতেছি আর কি। আর যাদের ধরো ঘুমের অভ্যাস অনেক, যে 6 ঘন্টা 7 ঘন্টা 10 ঘন্টা ঘুমাও, ট্রাস্ট মি, তুমি বলো তো আজকে আমি সারাদিন কয় ঘন্টা ঘুমাইছি দেখি তো। আমার চোখ দেখে মনে হইতেছে কয় ঘন্টা আমি ঘুমাইছি, বলতে পারবা? আমাকে দেখি একটু কি টায়ার্ড মনে হইতেছে যে আমি অনেক টায়ার্ড, আমি অনেক বিরক্ত, আমি অনেক মানে অনেক বিধ্বস্ত অবস্থায় আছি? বলো আমি কয় ঘন্টা ঘুমাইছি, বলতে পারবা কেউ? বলতে পারবা কেউ? আমি কালকে রাতে 4টার সময় ঘুমাইছি, আজকে 8টার সময় ঘুম থেকে উঠে গেছে। 8টা না, 7:56 ঘুম থেকে উঠে গেছে। মানে কত? 4, 5টা, 6টা, 7টা, মানে অলমোস্ট 4 ঘন্টা, মাত্র 4 ঘন্টা ঘুমাইছি। 4 ঘন্টা ঘুমাই তোমাদের সামনে এখন ক্লাস নিতেছি। তারপর ধরো আমি কিন্তু ঘুমাইতে পারবো না। যেমন ধরো আমি আজকে বাসায় চলে যাবো, ঠিক আছে? তো বাসায় যেহেতু যাবো, তার মানে কি জার্নি করতে করতে যাবো। জার্নিতে সেই আমার রাজশাহী থেকে কুমিল্লা বহুত দূর। কি হয়েছে? হ্যাঁ, কার ক্লাস? বোর্ড, ওইটা কি হয়েছে? তো ধরো জার্নি করে যাবো, মানে সেই কথা আর কি। তো এই যে ধরো আমাকে একটু বিধ্বস্ত মনে হয়, তো একটু কম ঘুমানোর ট্রাই করো। ভাই কম ঘুমাইলে মারা যায় না, এটা বললামই তো, এটা প্রমাণ আমি নিজেই। আমি যেহেতু মরি নাই, তোমরা মরবা না ইনশাল্লাহ। একটু ভালো করে পড়ালেখা করো, ঠিক আছে? আচ্ছা, তো একটু ভালো করে পড়ালেখা করো। আর যে কোনো যদি সমস্যা হয়, যে কোনো সমস্যা হইলে প্রেম করলে ইনবক্স। ভাইয়া গালিটালি থেকে না দিই আর তোমাকে, থাক। তোমার আর গালি দিই না ভাইয়া, যে বলছো প্রেম করলো ইনবক্স, তোমার আর গালি দিয়ে কি করবো? আর বলো। আচ্ছা ঠিক আছে, তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ভাইয়ের জন্য দোয়া করো। দেখা হবে আবার ঈদের পর। সবাইকে একসাথে ঈদ মুবারক। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ। হ্যাঁ ব্রো, 5:30টায় ঘুমাইছিলাম। এই 5:30টায় ভাই নামাজ পড়ে তারপরে ঘুমাইছিলাম, মানে 4টা থেকে 5টা পর্যন্ত 1 ঘন্টা ঘুমাইছিলাম। তারপর মাঝে উঠে নামাজ পড়ছি, তারপরে আবার ঘুমাইছি। বুঝতে পারছো? যে বলছো কে, এই যে লুবনা। হ্যাঁ, কাটছো?